খুব ভালো। বলছে পড়ো দেখি। ওরে বাবা, এখন সবাই চিঠির উপরে এসএসসি লিখে দিচ্ছে, সেই আমার নামে লেখা নেই। এর হাতের লেখা পড়তে অনেক সময় লাগবে, পরে দেখছি। এই অঙ্ক বার করো না, আজকে এমনি দেরি হয়ে গেছে। ছুটি ছুটি পড়বো, কি পড়বো সেটা তোমাকে দেখতে হবে না। আচ্ছা ঠিক আছে। পেন্সিল কি হলো সহিষ্ণু? ও উপরে লাগলো। থাক, চাচা মুসলিম পাড়ায় আছে। পেজ নাম আচ্ছা কত পেজ হবে গো? আজকে কিন্তু গরমটা বেশি আছে। 142 নিজে করে 11.3। নিজে করে 11.3 একের কোনটা কোনটা হয়েছিল? তাহলে বাকিগুলো আছে করে সবাই পেরেছো? পারেননি কে কে? তুমি বুঝতে পারছিল না কেন? করানি কেন? এ তো সহজ অঙ্ক। ঠিক আছে, নিজে করে 11.3 আমি তাহলে 2 থেকে করছি। যারা যারা করে এনেছো খুব ভালো, আর যারা করে আনোনি তো আরো ভালো। ও কোশ্চেনের ছবি তোলা হয়নি, তুলে নি। আসলে ছবি না হারিয়ে যায় খুব ওই ফোনে। লাগু 70-80 টাকা দাম বোধ হয়। না আচ্ছা, নিচে করে 11.3 2 থেকে শুরু করবো, 1-2। নিজে করে 11.3 পেজ নাম্বার 142 1-2। আচ্ছা 1-2 বলেছে যে, আচ্ছা 1 গুলো বলেছে নিচে দশমিক সংখ্যার বর্গের মান লিখে, তাহলে 0.16 এর বর্গ। তাহলে এর বর্গ কি হবে? 0.16 তার স্কোয়ার। তার মানে কি দশমিক নেই মনে করে 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে 2×5=6, তাই না? এখন দশমিকের পরে দুটো ঘর, তাহলে হিসাব মতো স্কোয়ার করলে ডবল হয়। না না 1 2 3 4, যখন দুটো ঘর থাকবে দশমিকের পরে মানে বুঝে নেবা স্কোয়ার হয়ে গেলে 4টে ঘর, ডবল হয়ে যায় সবসময়। বলে বলো, দশমিকের পরে শূন্যর দাম আছে যদি সেই শূন্যটা কোনো সংখ্যার আগে থাকে। যদি একদম সংখ্যাগুলো শেষে থাকে তাহলে দাম নেই, বুঝতে পারলাম? আচ্ছা 3। আচ্ছা এরপরে উত্তর লিখে নেবা হস্যু দিয়ে। 3এরটা কি বলেছে? 0.08 0.08 এর বর্গ। এই যারা যারা করে আনুনি প্রথম থেকে ঢুকবা। তাহলে 0.08 তার স্কোয়ার, 8 স্কোয়ার মানে 64। এখন দশমিকের পরে কটা ঘর আছে? দুটো, তাহলে স্কোয়ার করার পর 4টে থাকবে, 1 2 3 4 0। উত্তর লিখে নেব। আচ্ছা 4টা বলেছে কি 0.25 এর বর্গ। আচ্ছা তারপরে 25-এর বর্গ 625, দশমিকের পরে কটা ঘর? দুটো, তাহলে থাকবে 1 2 3 4টে ঘর থাকবে। তারপরে উত্তরটা লিখে নেব। 2 গুলো 2 কোনটা করেছিলাম? 1 2, তাহলে 3 থেকে শুরু করি। 2 বলছে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যার বিচারে নিচের দশমিক সংখ্যার মধ্যে কোনগুলি পূর্ণবর্গ দশমিক সংখ্যা দেখি। আমি বলেছিলাম কি, যে সকল সংখ্যা দশমিকের পরে দুটো করে সংখ্যা দেওয়া থাকবে সেগুলো পূর্ণবর্গ হবে, বাকিগুলো হবে না। তাহলে দেখো 62 দশমিক
5, এটা পূর্ণবর্গ হবে কি হবে না? এটি পূর্ণবর্গ নয়, কারণ দশমিকের পরে একটা ঘর আছে। আইভি 12.1, এটা কি পূর্ণবর্গ? কেন? হ্যাঁ ঠিক। হ্যাঁ এই পেনটাও এই মানে মাথাটা কেমন নরম নরম তুলির মতো, তো লিখে জানতে আছে ঘসঘস ঘসঘস করে না। আচ্ছা তিনেরটা বলেছে যে নিচের দশমিক সংখ্যার বর্গমূলের মান নির্ণয় করে, কোনটা কোনটা করেছিলাম? একটা, তাহলে 2 থেকে শুরু করি। তাহলে 2.25 এর বর্গমূল, তাই তো? তাহলে 2.25 মানে দশমিক নেই মনে করে 225 কে আমরা বর্গমূল করব। তাহলে ডান দিক থেকে বাঁ দিকে একটা ঘর, দুটো ঘর নিয়ে নিলাম, 25 থাকলো 2। যদিও কি বলতো এই জিনিসগুলো একটু মুখস্থ রাখা দরকার, যেমন 225 কত স্কোয়ার করলে পাওয়া যায়? 15 স্কোয়ার করলে পাওয়া যায়। ওটা 2, এটা 3, 3 2, ওটা 2, ও এইটা, এটা 3। হ্যাঁ আচ্ছা তাহলে এখন দেখো 225 এর বর্গমূল মানে কি? আচ্ছা 2.25 এর বর্গমূল মানে হচ্ছে √2.25। এখন 225 কত স্কোয়ার করলে পাওয়া যায়? 15 স্কোয়ার করলে পাওয়া যায়। দেখো বর্গ যখন করেছিলাম ভালো করে দেখবে, যখন বর্গ করেছিলাম দশমিকের পরে দুটো সংখ্যা থাকলে বর্গ করার পরে 4টে সংখ্যা হচ্ছিল না, মানে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকছিল তার দ্বিগুণ হয়ে যাচ্ছিল, তার উল্টো। তাহলে এখানে দুটো আছে, বর্গমূল করলে একটা হবে, তার মানে কি 1.5 তার কি স্কোয়ার। তাহলে দশমিক তুললে হবে, এই না √ওভার তুললে হবে 1.5। এরপরে হস্য দিয়ে উত্তরটা লিখে নেব। তাহলে সহিষ্ণুর কি মিললো? বাহ। আচ্ছা এরপরে আছে 3, 3 বলেছে যে 0.0256। অরিজিৎ করে আনছো? কেন করে আনুনি? কেন পড়নি? দিনের পর দিন করলে অরিজিৎ পারা যায়। না করেছো পরিবেশ, না করেছো অঙ্ক। ও দেখলাম তো কত লিখলে। যাই হোক, আচ্ছা বর্গ মূল্য না মূল, অন্য জায়গায় মূল্য লিখিনি তো আর। আচ্ছা তাহলে বর্গমূল, তাহলে এখানে দেখো দশমিক না থাকলে 256, 256 কত বর্গমূল করলে পাওয়া যায়, বর্গ করলে পাওয়া যায়? 16, তাহলে 16। এখন দশমিকের পরে কটা সংখ্যা আছে? 4টে, তাহলে বর্গমূল করলে দুটো থাকবে, তাহলে 0.16 মানে 0.16 তার স্কোয়ার করলে আমরা কি পাবো? ও এখানে তো এক লাইনে করে ফেললো, 0.0256 √ওভার 0.16 তার স্কোয়ার সমান 0.16। তাই তো শুভ্র করে আনুনি কেন গো? এত কুড়েমি তোমাদের, কি হয়েছে? তা আমি কুড়েমি করে রাত 12টা পর্যন্ত জাগার পর তারপরে আমি ঘুমাই। এখন তুমি কাজ না করে কুড়েমি করবে, তাহলে কি করে হবে? আমি কুড়েমি কেমন করি? বললো আমাদের বাড়ি আসো, না পায়ে ব্যথা যাবো না, এরকম এগুলো কুড়েমি হয় না, ওগুলো অ্যাক্টিং করতে হয় যাতে বেশি কথা না বলতে হয়। যখন রাত্রিবেলা কাজের পর 9টা বাজলে ফোন করে হ্যালো, হ্যাঁ বলুন, যেন ভাবে ঘুমাচ্ছিল, নাহলে এমন বকাবকু ওই করতে করতে 9:30 বেজে দেবে। তারপর একটু বদনাম করে দাও, খুশি গার্জেন, এবার ছেলেকে ছাড়বে, আমি ঘুমিয়ে বললাম, ঝামেলা শেষ। কি হয়েছে? কুড়ে মিনিট সময় বাঁচানোর জন্য। না না ওটা তো অ্যাক্টিং। আচ্ছা এত এর বর্গমূল মানে √ওভার, আচ্ছা বলো 484 কত বর্গ করলে পাওয়া যায়? 22 এর বর্গ করলে পাওয়া যায়। আচ্ছা এটা অনেকের মুখস্থ থাকার কথা না, এই জন্য করে দিই। তাহলে 2 দিয়ে করলে 2 দুগুণে 4, যাও
আচ্ছা 2 দিয়ে করলে 2 ডবল 4, 2 নিতে হবে, তাহলে 84 হবে, তাহলে 22। কার শূন্য? ওটা তো বিয়োগের শূন্য। কোথায় যাবে বিয়োগ? শূন্য আগে শূন্য, ডান দিকে বাঁদিকে শূন্য নেই, কিছু নেই, বাঁদিকে শূন্য নেই, কোনো ঝামেলা নেই। আচ্ছা শোনো, তাহলে 22 স্কোয়ার করলে 484 পাওয়া যায়। এখন দশমিকের পরে কটা ঘর আছে? 4টে, তাহলে অর্ধেক করলে 2টো, তাহলে বর্গমূল করে দশমিকের পরে কটা ঘর থাকবে? 2টো থাকবে, তাহলে এত হোল স্কোয়ার সমান 0.22। এরপরে হোস্ট দিয়ে উত্তরটা লিখে নেবো। তাহলে নিজে করে 11.3 হয়ে গেল। যার যার টোকা আছে বরাবর টোকা নাও। দেখো দশমিকের আগে শূন্যের কোনো দাম নেই, দিলেও চলে না দিলেও চলে। এখন দশমিকের পরে যে শূন্যটা আছে সেটা কোথাও যাচ্ছে না। যখন আমরা দশমিক নেই মনে করে হিসাব করবো, তাহলে হচ্ছে কি 0.484, মানে 484। তার সামনে কোনো শূন্য ধরার কোনো প্রয়োজন নেই, ওই জন্য আর ধরিনি ওখানে। আজকে খেলাম, খেতে চলে এলাম। অন্যদিন খান, অন্যদিন খিদে পায় না, আজকে পেয়েছে। হ্যাঁ তোমরা কত মোটিভেশন হবা, তোমাদের মোটিভেশন আছে তো কার্টুন দেখে আর ইনস্টাগ্রামে রিলস দেখে, আমি হচ্ছে মোটিভেশন পাবো। আসো আসো, মোটিভেশন, মোটিভেশনের প্রয়োজন নেই তো। দেখো তুমি যদি চুপ থাকো ওর গানটা আমি শুনতে পাবো, ওর গানটা শোনার পরে ওকে আমি পুরস্কার দেবো। এখন তোমরা যদি বকতে থাকো আমি গানটা শুনতে পাবো না। তাহলে মুছে ফেললাম নাকি? তাদের ঢোকো, দুজনই আছে, ওদের প্রসেস এখনো শুরু হয়নি। আমার হিসাব মতো আমার হিসাব মতো কম করে 15 জন হবে। কে হয়ে গেছে? না না এই মাসেরই। আচ্ছা তোমার হয়ে গেছে ঢোকা, তা ওই সাইডটাই তো হয়ে গেছে লাস্ট। তাহলে মুছে ফেললাম। হ্যাঁ ওখানে তাহলে করে আনলে না? কি হয়েছে? দেখ ওটা 10 না, ওটা 60ও করে যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে 60 করলে যে 2 ঘন্টা লাগবে, তাহলে পড়াবো কখন? বুঝতে পারছো? ওই 5 নাম্বার নিয়ে পরীক্ষার দিকে দম বেরিয়ে যাচ্ছে সিলেবাস শেষ করতে গিয়ে, ও 10 করবে ও 143। কি হয়েছে? না আচ্ছা ঠিক আছে, এখানে এক একটা কি বলেছে, নিচের দশমিক সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি, একই রকম করে ফেলি। কোনটা করেছিলাম গো? তাহলে 2 থেকে শুরু করি। 2টা বলেছে 0.045369। আচ্ছা এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করবো, তাহলে যেমন আছে পাতি ফেলি। 0.045369। এখন ফার্স্ট নিয়ম কি, দশমিক নেই না, ডান দিক থেকে বাদিকে কি করব, দুটো দুটো করে ঘর নিয়ে নেবো। তাহলে প্রথমে দশমিকের আগে 0 আছে, তাহলে 0 0 0 0, 0 4 নামলো, 0 ডবল 0ই হয়। 4 আছে, তাহলে কত নেবো? 2 নেবো, 2 দুগুণে 4, 0 হয়ে গেল। 5 3 নামলো, উপরে কত আছে? 2, 2 ডবল 4, 4 এর পরে আমরা 1 নেবো, তাহলে 41 একে 41 থাকলো কত? 12। 6 9 নামলো, উপরে আছে 21, 21 এর ডবল 42, লাস্টে আছে কত? 9 আছে, 9। তাহলে লাস্টে 9 আছে, মানে এখানে হয় 3 নেবো না 7 নেবো। এখানে দেখো 1200 একটা বড় সংখ্যা, 7 নাও, তাহলে তো মিলে যাবে। 4 2 7, না 4 7 28, বেশি হয়েছে, 3ই নিতে হতো। তাহলে 4 2 3, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3 4 12, তাহলে 3 দিয়ে নিলে ঝামেলা খতম। 1 2 6 9 0। তাহলে অতএব 0.045369 এর বর্গমূল হবে 0 2 1 3। কিন্তু দশমিক তো বসায়নি, দশমিকের পরে কটা ঘর ছিল? 1 2 3, কটা ঘর ছিল? 6টা। কটা ঘর ছিল?
একদম তাই তো। দশমিকের পরে যেহেতু 6টা ঘর ছিল সেহেতু বর্গমূল করার পর 6 এর হাফ 3, তাহলে 0.213। এবার হচ্ছে 1-এরটা, ও না 1-এরটা না 3-এরটা। আচ্ছা এখানে 3-এরটা বলেছে 1.0609, 1.0609, তাহলে 1.0609 দশমিক নেই, দশমিক আছে ঠিক আছে। আচ্ছা ওই ডান দিক থেকে বাদিকে দুটো দুটো করে ঘর নিলাম, ফার্স্টে আছে কত 1, তাহলে 1 1 1 0 206 নামলো 1-এর ডাবল 2, তাহলে 2-এর পরে কত নেবো, দেখো 2-এর পরে 1 নিলে 21 হয়ে যাবে বেশি। অতএব কোথা থেকে পেলে গো, ওর পরে তো উত্তর তোমাকে আলাদা করে লিখতে হবে, তাহলে এটাকে উত্তর করে দাও হসু দিয়ে, ওটাকে হসু দিয়ে উত্তর করে দাও। আচ্ছা তাহলে এখানে দেখো 1-এর ডাবল 2 হচ্ছে আছে 6, যদি এখানে আমি 1 নিই তাহলে 21 কি 21 হবে, তাহলে হচ্ছে না, তাহলে 0 নেবো, তাহলে 0 নিলে 0, এগুলো 6 0 9 নামলো, উপরে আছে 10, 10-এর ডাবল কত 20, কিন্তু দশমিকটা তো নেই, দশমিকটা তো নেই, তো নেই তাহলে দাম নেই। আপনি বললেন দশমিকের পরে শূন্যের কোনো সংখ্যা লাগে, যদি শূন্য থাকে তাহলে তার দাম আছে। আচ্ছা তো 0.6 না 1.06, তাহলে 106টা নামলো, তাহলে 06টা কোথায় গেল, 06 এই যে দেখতে পাচ্ছ না নিচে তো তাহলে 0.6টাই তো বাদিকে 0 কোন দাম আছে, 2 দুগুণে 4 কত হয়, ও বলছে বাদিকে 0টা, আমি ওটাই বলছি। শূন্য তো বসিয়েছি তাই তো, তো সমস্যা কোথায়, ও তো উপরে বিয়োগ করে এলো, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। ও বুঝতে পেরেছে। আচ্ছা তাহলে এখানে দেখো 10-এর ডবল 20 হলো, ওরে হনুমান 0.6টাই কিচ্ছু না, জোড়া মাথার উপরে দাগ দেওয়া আছে, 0.6 একসঙ্গে নেমেছে, হ্যাঁ কি সমস্যা, এই চলো তো বলো, এই 6-এর আগে 0-এর আগে কোনো দশমিক আছে কি নেই, তাহলে ভ্যালু নেই 0, ঝামেলা শেষ। বুঝতে পেরেছো না, পারোনি না, না বুঝতেও আর কি বুঝতে চাইছো না, সবথেকে আমি অঙ্ক করা থেকে সব থেকে বেশি সমস্যা আমি বুঝতে পেরেছি যে আমি পারিনি বুঝতে, মানে 2 + 2 4 হলো, না 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 এটা ও অঙ্ক করছে 2 + 2 4 হয়, 3 + 2 5 হয়, সব ঠিক আছে। আচ্ছা 2 2 1-এ 3 1-এ 4, 3 1-এ 4 1-এ 5, তাহলে 3 2 5 হলো, 2 2 4 হলো, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারিনি, লে এবার তাকে কি করতে বুঝাবা, যে এই একই কথা ওকে 25 বার বলতে হবে, 25 বার বলার পর ওর মনের মধ্যে আবেগ তৈরি হবে যে ও আচ্ছা 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 25 বার বলেছে মানে 2 + 2 4ই হবে, তাহলে আমি ঠিকই করেছি। এখানে কিছু হয়নি, হবে দাঁড়াও। আচ্ছা এবার দেখো আছে 609, আর এখানে দেখো 10-এর ডবল 20, তাহলে একমের ঘরে কত আছে 3 নেবো, তাহলে 3 নিলে হচ্ছে কত 3 3 9, 0 3 2 6 0, তাহলে এরপর উত্তরটা লিখে নি, তারপরে তোমার কথা শুনছি। কি হয়েছে সায়ন, হ্যাঁ কেন গো, আমি তো শুনতে পাচ্ছি কিন্তু শোনার চেষ্টা করছি না। আচ্ছা এই আলোটা কোথা থেকে পড়ছিল, ঘড়ি থেকে না, বাহ। আচ্ছা এখন দশমিকের পরে কটা ঘর আছে, 4টে ঘর আছে তাই না, তাহলে এখন দশমিকের বর্গমূল করার পরে কটা থাকবে, দুটো, সহিষ্ণু বলে বলো কি বলতে চাও, না না এখানে, ও বুঝতে পারোনি, দেখো এখানে এককের ঘরটা তো বাদ দিয়ে হিসাব করতে হবে না, একক ঘর তো পরে এসছে, আগে 1-এর ডবল 2 এসছে, তারপরে দেখছি যে 2 এর পাশে যদি 1 নিই তাহলে 21 কে 1 দিয়ে গুণ করলে 21 হবে, কিন্তু এখানে আছে তো 6, তাই 1 দিয়ে করা যাবে না, তাহলে 1-এর থেকে ছোট 0, তাহলে 0 নিয়েছি 20 0 0, ওটা তো একই সিস্টেমে করা, কি বুঝবা বলো,
পাশের গুলো এই যে উপরে যা আছে তার ডবল। এককের ঘরগুলো বাদ দিয়ে দেখো সব ডবল হচ্ছে। এককের ঘরগুলো তো আমরা পরে ধরে নিই, প্রথমে আগে আমরা কি করি, ডবলটা করি। ভাগফলে যেটা থাকে তার দ্বিগুণ আমরা আগে নিয়ে নিই, তারপরে হচ্ছে এককের ঘরটা বসে। যেমন দেখো প্রথমে এককের কত ছিল, 0, তাহলে 0 ডবল 0। তারপরে এখানে ছিল 0 2 মানে শুধু 2, তাহলে 2 মানে 4। তুমি না খুব বাচ্চাদের থেকে ফালতু বকো। 0 ডবল 2 শূন্য বা একটা 0, 0 ডবল 0 মান তো সেই 0ই হয়। 0-এর জন্য 0ই হয়। একটা 0, 2 0, 5টা 0 দাম এই ভ্যালু তো সিস্টেম, তাই না? আচ্ছা এই মুছে বললাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে 2 0। দেখো প্রশ্ন তখনই ভালো হয় যখন প্রশ্নটা পড়াশোনা করার পরে করা হয়, ঠিক আছে? গাঁজাখড়ি প্রশ্ন করে কোনো লাভ নাই, ফালতু প্রশ্ন যে হ্যাঁ 0 ডবল 2 0, আরে বাবা মান তো সে 0ই থাকে। কি প্রশ্ন! আচ্ছা 7 5 আছে, তাহলে নামটা কার পড়তে হবে? 8 8 64, 9 9 81, তাহলে 8 8 8 64, তাহলে 1 1 6 9 নামলো। হ্যাঁ গো, অঙ্ক না পারলে রাফে গুণ করে নেবে আমার মতো। আসলে সমস্যা তো এখানেই। দশমিক তো বসবে না ওখানে, দশমিক আচ্ছা উপরে তো দশমিক, হ্যাঁ দশমিক তো এখানে বসবে, এখানেও বসবে, এখানেও বসবে, উত্তরও করবো কি। হ্যাঁ আমি তো দশমিক তুলে নি, দেখো উপরে ওখানেও বসাও, মাথাতেও বসাও। আচ্ছা এবার চলে আসবো নিচে করি 11.5 √7 আছে, তাহলে সবার টুকু আশা করি হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে না তুমি করে এনেছো, এখন দেখে দেখে টুকলে। করে তো এনেছিলে এই পর্যন্ত, দেখে দেখে টুকলো আবার বলছে দেখে দাও, লজ্জা করে না? আচ্ছা দেখো স্বর্ণদ্বীপ, তুমি যদি এভাবে বাদরামো করো তোমাকে বাড়ির পার্টি দিতে হবে। আমি খেলিনি কোনোদিন। ও এ হয়ে গেছে টোকা, তোমার টোকা হয়ে গেছে। কি হয়েছে? 10 টাকা, 2 টাকায় 10 টাকা, তাহলে তাই হোক চ। আচ্ছা ঈশানকে মানে ফ্যানটা ভেতরে ঢোকাতে বলেছিলাম, তাই না ঈশান? পরের বার যদি বার করতে দেখি আমি কিন্তু নিয়ে নেবো। এই টোকা হয়েছে সবার, মুছে দিলাম। আচ্ছা বার করো পেজ নাম্বার 144, নিচে করি 11.5 √7 করে এনেছো? আচ্ছা এখানে আমরা বি নাম্বার অঙ্ক √7। আচ্ছা আচ্ছা কোশ্চেনে বলেছে কি √7 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। √7 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। আচ্ছা যেহেতু রুট আছে সেহেতু আমাদের এই ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে, তাহলে আছে 7, তাহলে 7 এর পরে তো কিছু নেই, তাহলে 7 এর জন্য কত কত নেবো, 3 3 9 হয়, তাহলে 2 2 4, পড়ে থাকলো 3, তাহলে এখন 2 এর ডবল 4,
তাহলে 4 যখন দেখতে পাচ্ছি কি 3-এর থেকে বড়, আর 3 ছোট, সেহেতু যাচ্ছে না, সেহেতু আমরা দশমিক নিয়ে নেবো, দিয়ে এখানে একটা না দুটো শূন্য বসবে। হ্যাঁ বলো, উপরে শূন্য কেন বসবে? বর্গ, এটা কি বলতো, বর্গমূল হচ্ছে তো ভাগ পদ্ধতিতে নিয়ম কি দুটো করে সংখ্যা নামে না? তাহলে আগেকার নিয়মে যেখানে দশমিকের ভাগ, মানে আগে যখন দশমিকের ভাগ করতাম একটা নামতো, এখানে যেহেতু দশমিক ভগ্ন এই ভাগ পদ্ধতিতে বর্গমূল, তাই দুটো করে নাম। ঠিক আছে, আচ্ছা এবার না একটা নামানো যাবে না, দুটোই নামাতে হবে। আচ্ছা 4-এর পরে তাহলে কত নেবো? দেখ এখানে 4 আছে, এখানে 30 আছে, 4-এর নামটা বড়, 4 7 28, তাহলে 7 নিতে পারি। 7 7 4 10 9, 4 7 49, 4 4 7 28 32, বেশি হয়ে গেল, 6 নাও। 6 6 34-এর 6, কান ধরে উঠে দাঁড়াও, দ্বিতীয়বার জন্য বলতে না হয়। 6 6 34-এর 6 থাকলো 3, 4 4 24 আর 3 27, তাহলে 276, 6 নিলে কত হচ্ছে? 276। তাহলে 6 আর 4 10, তাহলে এখানে 9, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে 26-এর ডবল কত? আগে বসবে না, আগে দেখবো। 26 দুগুণে 52, এখন দেখো 24-এর থেকে 52 বড়, তাহলে এখানে দুটো শূন্য বসবে, তাহলে 5 5 আছে, এখানে 2 আছে, তাহলে 20 ধরো, 4 দিয়ে যাবে, তাহলে 52-এর পরে 4 নিলাম, 4 4 16, 6 থাকলো 1, 4 দুগুণে 18, 1 9, 4 5 20, 2 0 9 6, ছোট আসছে তো 5 নেই, দেখছি 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 গুণে 10 12, 2 হাতে থাকলো 1 11, না 26, বেশি হয়ে যাচ্ছে তাই না? তাহলে 4 দিয়ে করবো, 4 দিয়ে করলে 20, 9 6, 10 থেকে 6 গেলে 4 0 3। আচ্ছা এখন তাহলে উপরের ডবল, 4-এর ডবল 8, 6-এর ডবল 12, 2 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 এটাকে 5, তাহলে এখানে 528, এর থেকে বড়, তাহলে আবার দুটো শূন্য নিতে হবে আমাদের, 5 দিয়ে যাবে। 528-কে 5 দিয়ে করি, 5 8 40, ও হো হো, 5 2 8 5, তাই তো, 5 2 8, তারপরে এখানে 5 নেবো, তাহলে 5 দিয়ে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 40 42, 2 থাকলো 4, 10 14 4 হাতে থাকলো 1, 5 5 25 রেখে 26, তাই তো। তাহলে 5 দিয়ে করলে হচ্ছে 26 4 25, তাহলে 5 আর 5-এ 10, 2 আর 7-এ 9, 9 3 3 9 7 5। আচ্ছা এখন উপরের ডবল আর যাবে না, আরেকবার দিতে হবে, কারণ 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে বলেছে। তাহলে এখন ওই উপরেটার ডবল, 45-এর ডবল 90, 26-এর ডবল 12 52, তাহলে 52 90। আচ্ছা এবার দেখো এখানে যে 4টে সংখ্যা আছে তার থেকে এই সংখ্যাটা বড়, তার মানে কি পরে আমাকে দুটো শূন্য নিতে হবে, তাহলে এইটা তাহলে 5 আছে 7 দিয়ে, তাহলে 5 2 9 0-কে আমরা 7 দিয়ে গুণ করব, 5 2 9 0-র পরে 7 নেব, পুরো জিনিসটাকে আমরা 7 দিয়ে গুণ করব। দশমিকের পরে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বার করতে বলেছে না, দেখো দেখো দেখো, তাহলে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আগে সংখ্যা বার করতে হবে, হ্যাঁ তারপরে বেরোবে। আচ্ছা 7 7 49, 9 হাতে থাকলো 4, 4 7 0 0, তাহলে 4 বসে গেল, 7 9 63, 3 হাতে থাকলো 6, 7 দুগুণে 14 আর 6 20, 0 হাতে থাকলো 2, তাহলে 5 7 35 আর 2 37, তাহলে এখানে 7 নিলে এখানে হচ্ছে 37 0 3 4 9। আচ্ছা 10 থেকে 9 গেলে 1, 9 থেকে 4 গেলে 5 1 7 2, 2 7 1 5, যদি আমাদের এটা কাজে লাগবে না, তাহলে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আমরা মান বার করেছি কত, 2.6457, তাহলে আমরা কি লিখবো, অতএব √7 = 2.6457 .
আচ্ছা এখানে √3, √5, √7 এর মধ্যে যে কোনো একটা দিতে পারে, খুব ইম্পর্টেন্ট না। আচ্ছা এবার কোশ্চেনে বলেছি কি 2 ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে কি লিখবো? অতএব √7 কি হয়েছে, এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, তাহলে এই 2 দশমিক স্থানে কত আছে 4, তাহলে দেখতে হবে আমাকে 4 এর পাশে 5 এর দিকে, 5 অথবা 5 এর বড় থাকলে আগের ঘরে 1 যোগ হয়, তার মানে উত্তর হবে কি 2.65, 4 এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে কারণ কি 5 আছে পড়ে। আচ্ছা এবং 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আচ্ছা দেখো 3 দশমিক স্থানে কত আছে 5, তাহলে দেখতে হবে কার দিকে, তার পরের সংখ্যা 7 এর দিকে, 7 5 এর থেকে বড় না ছোট? বড়, তাহলে আগের ঘরে 5 এর সঙ্গে আমাদের যোগ হবে, উত্তর হলো কি 2.646। আচ্ছা তোমরা এখানে একবারে হস্যু দিয়ে উত্তর লিখে নিতে পারো, এটাকে হস্যু দিয়ে উত্তর করে দাও, দাও। ও তো একবারে করে দিয়েছো হবে, কিন্তু উত্তর লিখবে হস্যু দিয়ে। আচ্ছা তাহলে আমাদের নিজে করি, এটাও কমপ্লিট। এবার চলে আসবো কোষে, দেখি 11.2। কি হলো বিষ্ণু, কি ভাবতেছ? ভালো তো, এই তো আজকে থেকে শুরু, বহুদিন আগে থেকে শুরু হয়েছে। কেন, কি সমস্যা? মানে কারণগুলো বলো, তাহলে পাইপ নিতে হবে কারণগুলো। না তুমি পাইতে পারবে না, এখানে কেমন কোন দেখা দাও, তুমি যেন না, আমি জানি মা, ও ভালো, ওকে তো আমি একটু আগেই বললাম, তাই জন্য পাশে সাইন করে দে। এখন কি বলতো, বারবার কোন মানুষকে এক কথা বলতে হয় বুঝাও। রোস্ট করে দেবে এখন, আগে যারা কুকুর বলা ছিল বাবা তুয়ারি আরে দাদা অন দি স্পট রোস্ট করে দেবে। হয়ে গেছে সাপ খাওয়া, তোমাদের করে আনো নি দাদা বলেন এই তো এবারে লজ্জা করে না দেখি হাল দেবো আলু জামা আর আলু জামা বাইরে ঘুরে আসি ভাগরে এগুলো খাবো। আচ্ছা এই পরীক্ষায় কিন্তু √3 √5 বিশেষ করে √3 পরীক্ষায় খুব আছে, আমাদের বইতে করে দেওয়া আছে। √5 দেবে বলা যাচ্ছে না কি দেবে, কিন্তু √5 আর √3 এর মধ্যে সবথেকে বেশি 7 আর √3 আছে, √5 নেই, 5 ও করা আছে একদম বন্ধ হয়ে গেছে। আর দেখে দাও 2 বাক্স 7 নেই না, 7 কোন মতেই দিবে না, আবার 7 দেখে দাও। এইটা হয়ে গেছে না অজিত, হয়ে গেছে না, বাহ √3 কিংবা 5 এতক্ষণ ধরে যখন বলো টোকা হয়েছে কিনা, তখন তো মুখে আওয়াজ বেরোলো না, যেই মুছে দিচ্ছে তখন বলছে দাঁড়াও, দামাতি বের করে যাও। এদিকে 11.2, এখানে কোনটা কোনটা হয়েছিল, বাড়ি কাজ কত ছিল, 8 অবধি। আচ্ছা এখানে দেখো বলছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32, আচ্ছা এক একটা হয়ে গেছিল তাই না, একটাও করেনি তো আরো ভালো, তাই যারা যারা করে এনেছো তাদের জন্য খুব ভালো, ও যারা করে আনোনি আর কি হলো। এক একটা বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি, এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে লিখতে শুরু করো। এবার কি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, না মেলাও মেলাও, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 32.49 বর্গ সেমি। আচ্ছা অতএব একটি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের সূত্র কি বলতো, বলো √ওভার ক্ষেত্রফল, যখন ক্ষেত্রফল স্কয়ার আবার কি বার করে, হ্যাঁ বর্গমূল,
তাহলে কোশ্চেনে বলে দিচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অসুবিধা নেই হবে। ক্ষেত্রফল হচ্ছে 32.49 বর্গ সেন্টিমিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কি হবে, ওর ক্ষেত্রফলকে আমরা কি করব, রুট ওভার করব। সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে। বলো সহিষ্ণু। হ্যাঁ, ভাগ প্রক্রিয়াই করতে হবে। তাহলে 32.49 ক্ষেত্রফল আছে, তার রুট করতে হবে। তাহলে রাফে গিয়ে ভাগ পদ্ধতিতে আমরা এটাকে করে নিই। তাহলে 32.49 বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে যদি দূরে দূরে করে ঘর নি, কি হয়েছে গো, কোথায় গো, ও হরে, বাহুর দৈর্ঘ্য বর্গ সেমিতে বেরোবে। ফিতে দিয়ে যখন মাপো বর্গ সেন্টিমিটার বেরোয়, ক্ষেত্রফল বার করলে বর্গ, বুঝতে পেরেছো? তাছাড়া বাদ বাকি বার করলে সব শতক সেন্টিমিটার। ওরে হাগাচন্দ্র, একটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বার করছি, আর তার সূত্র হচ্ছে রুট ওভার ক্ষেত্রফল। তোমার ছুরির সময় ভালো করে বুঝাবো, তোমার এখনো সে বয়স হয়নি। আচ্ছা 32 আছে, কত নেবো গো? 4 4 16, 5 5 25, 6 6 36, তাহলে কত নেবো? 5 5 5 25। এবার 7 বিয়োগ হলো 4 9 নামলো। এখন 5 ডবল 10, এবার লাস্টে কি আছে 9। তাহলে 103 দিয়ে করে দেখি, 3 তিরিখে 9 হচ্ছে না, 309। তাহলে 7 দিয়ে করে দেখি, 7 7 49, 7 একে 7, ও তাহলে 7 নিতে হবে। 7 4 9 0। আচ্ছা এখন দেখো দশমিকের পরে কটা ঘর ছিল, দুটো। তাহলে বর্গমূল করার পরে দশমিকের পরে কটা ঘর থাকবে, একটা। সমান সমান রুট ওভার 5.7 তার স্কোয়ার সেন্টিমিটার। এখন স্কোয়ার আর রুট উঠে গিয়ে হবে কি 5.7 সেন্টিমিটার। হ্যাঁ হ্যাঁ সব হবে। আচ্ছা এরপরে উত্তরটা লিখে নিতে হবে অবশ্যই দিয়ে। যদি খাতায় স্টেপ জাম থাকে তাহলে পরীক্ষার সময় কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে। স্টেপ জাম মানে তুমি কোনো একটা স্টেপ করলে না, লাভ মেরে চলে গেলে, তাহলে ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা এটা কি হলো 0.57, কি এটা, জিনিসটা কি? আমার এখানে যখন কিছু লেখা থাকবে না, ধরে নেবো কি রাম মোদকের দোকানে ডিমের দাম 5.7 টাকা, ঠিক আছে? এই যে শোনো, অনেকের মাথার মধ্যে এখনো কনফিউশন যে স্টেপ জাম্প করব কেন। না না, এই পাড়ার দোকানের দাম বেশি, 5 টাকা করে। ও তাহলে এখন বিষয়টা হচ্ছে খাতার মধ্যে যখন তুমি লিখছো, কেন লিখছো, আমরা লিখি কেন, ওয়াই না, আমরা লিখি মানে পরীক্ষার খাতায় লিখি যাতে যে খাতা দেখবে সে যেন পরিষ্কার করে বুঝতে পারে যে আমি কি লিখেছি। এজ স্টেপ জাম্প করো, ও লোক তো বুঝতে পারবে না, দেখ কেটে দেবে। ও স্যার হয়েছে কি করতে বুঝতে পারবে না তো, স্যার হয়ে তো তোমাকে শিখিয়েছে যে স্টেপ জাম্পটা করবে না, তুমি শেখোনি কেন ছাত্র হয়ে? দাও বাহ বাহ বাহ, সহিষ্ণু খুব ভালো হয়েছে। ধরো রাইট মিনিট হবে না, ধরো ধরো ধরো, পূর্ণবাক্যে লেখো। কি পূর্ণবাক্যে লিখবো? হাতে দিচ্ছিলাম, নিলে না কেন? সবাইকে পয়েন্ট কিছু স্যার ভাবলে হয়? পড়ান দা, তোমাদের স্কুল থেকে কটা স্যার এই করবচুরি পরে গিয়ে দেখবে? না না 24 না 18। আমার মনে নেই, কোথায় দেখেছো? ওইটুকুনি করে নাকি, আরো বড় করে না? হ্যাঁ হচ্ছে। সেদিনকে ইডলে স্কুলে গেছিলাম পরীক্ষা নিতে,
এটা আমাদের প্রথমে ধন্যবাদ। খুবই চিন্তায় মগ্ন থাকে, কি চিন্তা করে কি জানি, আসে বোর্ডে লেখা আছে গুরুত্ব, সবাইকে একই কোশ্চেন গুলো ধরবে আর উত্তর যেতে দিয়ে ব্যাস গুড দিয়ে ছেড়ে দেবে। দুইয়ের প্রশ্ন। আচ্ছা, দুইয়ের কোশ্চেনটা বলেছে যে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা হিসাব করি। মানে হচ্ছে দুটো আয়তক্ষেত্র আছে, তাদের ক্ষেত্রফল মিলে একটা বর্গক্ষেত্র হয়েছে, তাই না? জিনিসটা এরকম, মানে এইটা একটা আয়তক্ষেত্র দিয়েছে, বলছে এর পাশে আরেকটা আয়তক্ষেত্র আছে, এই দুটো আয়তক্ষেত্র মিলে যে ছবিটা তৈরি হচ্ছে সেটা কেমন হচ্ছে? একটা বর্গক্ষেত্র। তাহলে এটা হচ্ছে প্রথম আয়তক্ষেত্র, এটা হচ্ছে দ্বিতীয় আয়তক্ষেত্র। তাহলে প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে? 2.1214। এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রফল, আর দ্বিতীয়টার ক্ষেত্রফল বলেছে কত? 2.9411, তাই তো? তাহলে এখন বলেছে কি দুটো ক্ষেত্রফল যদি আমি যোগ করে দিই তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তাহলে এবার সেই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। তার মানে এই দুটোকে যোগ করব, দিয়ে পাবো কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহু নির্ণয়ের সূত্র √, ক্ষেত্রফল বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে লিখি যে 2.1214 বর্গ সেমি, সেমি তো না মিটার, বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ও বর্গমিটার, আচ্ছা ঠিক আছে, ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি সমস্যা? এখনো বাড়ি আসেনি তোর ক্ষেত্রফল, ওদের দেরি আছে, 30 তারিখ থেকে ছুটি, ওদের 30 তারিখ হয়ে গেছে, হয়নি এখন। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এদিকে দেখো। আচ্ছা তাহলে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি মানে যোগফল, সেই সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? ওই দুটো ক্ষেত্রফলের যোগফল। 2.1214 প্লাস 2.9411 ব্র্যাকেট বন্ধ করে বর্গমিটার, রাফে গিয়ে যোগটা করে নিই। 2.1214 2.9411 প্লাস 52605, তাহলে 5.0625 বর্গমিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান √, ক্ষেত্রফল। আচ্ছা এখানে বর্গমিটার, তাহলে √, ক্ষেত্রফল করলে কি হবে? বাহুর দৈর্ঘ্য শুধু মিটারে বের হবে, তাহলে ক্ষেত্রফল আমাদের কত বেরিয়েছে? 5.0625 মিটার। তাহলে এখন 5.0625 কে আমাদের বর্গমূল করতে হবে ভাগ পদ্ধতিতে। তাহলে 5.0625 দুটো দুটো করে ঘর নিলাম, 2 দুগুণে 4, কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা তাহলে বিয়োগ করলে 1 থাকলো। এখন দেখো বিষয়টা কি বলতো, ঈশানকে অনেকবার তো বোঝানো হয়েছে যে এইসব জিনিসপত্রগুলো ভালো না, সহজ সমস্যা হয়। এখন প্রবলেম হচ্ছে ঈশান বুঝবে না, না না হোক না,
ঈশান এখন ওটা বুঝবে না, তাহলে আমাদেরই বুঝে নিতে হবে কি আমাদেরই সুগন্ধি জীবন কাটাতে হবে, অপশন নেই আর। ওর পড়ানো লিটারে এই তার ছিনি কি ওদের সাথে লিড করে সেলফি প্রেম নিউটনের সংখ্যা খুব বাইরে কি করে খেতে সকালবেলা গরুরে একটা ভান্ডারে এসে মনে গেল আমার ছেলে না তো আমার ছেলে বাবা আমার ছেলে বাবা ফ্রেন্ড আমার বেস্ট বেস্ট। আচ্ছা এখন দেখো দশমিকের পরে এখানে 4টে ঘর ছিল, তাহলে বর্গমূল করে 2টো ঘর হবে, তার স্কোয়ার হবে, এত মিটার হবে। সমান সমান 2.25 মিটার সমান সমান 2.25 মিটার। তাহলে আমরা কি বার করলাম যে বর্গক্ষেত্রটির একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, 2.25 মিটার। চয়নি করে আনলি তো? এবারে হস্য দিয়ে উত্তরটা লিখে নেবো। দেখি সজনে প্রথমে তোমার লেখা ভুল আছে, আয়তক্ষেত্রে দুটি বাহু সমষ্টি না, এখানে তোমাকে লিখতে, এখানে দুটি বাহুর দৈর্ঘ্য তো দেওয়া নেই, এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে। তোমাকে লিখতে হবে কি আয়তক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি। টয়লেট আমি যাবো না তুমি যাবা? যাও যাও যাও, ওই তো ও যাচ্ছে, ও আসবে তারপরে। আরে এই জল ভালো না, দাদা জল ভালো হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে। আচ্ছা মুছে ফেললাম না, তাহলে বিশ্বজিৎ হয়েছে টোকা নাকি এখানে হয়নি? সঙ্গে রাফ টুকবা। তাহলে আর স্ট্যান্ডম্যান্ড লাগাও না, ওই ট্রাইপড ভালো জায়গায় বসে গিয়েছে, ওখান থেকেই হয়ে যায়। আবার কষ্ট করে ড্রিল মিল করা খুব খাটনি। তুই তো এটা অনেক খাটনি করে বানিয়েছিস, পেন টেন গলিয়ে হ্যাঁ লাগিয়ে। ওটা বানাতে আমার 1 মাস টাইম লেগেছে, প্রথম কপি বানাতে 1 মাস লেগেছিল। তারপর আবার এটা ফোল্ড করতে হচ্ছে, আগে ওইদিকে মুখ ছিল তারপর এদিকে মুখ করতে হচ্ছে, ওটা আবার হ্যাঁ এটা কষ্ট করতে। আচ্ছা এই জিনিসের দাম জানো তো আজ 5 বছর আগে কত ছিল? এই সেম জিনিসের দাম ছিল 750 টাকা, আর এখন 300 টাকা। হ্যাঁ না না, আগে মনে করো দিনে বিক্রি হতো 10টা, এখন দিনে বিক্রি হচ্ছে 500টা। বেশি লাভ। হ্যাঁ না না না, হ্যাঁ এটা হতে পারে, একটুখানি কোয়ালিটি কমেছে। ব্যাপারটা হচ্ছে আগেকার দিনে বেশিরভাগ বাড়িঘর মাটির হতো, আর মাথার উপরে বিচালির চাল থাকতো। এবার বিচালির চাল তো রোদ ভেতরে মানে তাপ শোষণ করে না, আর মাটি সবসময় ঠান্ডাই থাকে, ওই জন্য এসি লাগতো না। এটা বিদেশে কেউ একজন বানিয়েছিল, এই ইন্টারনেট সার্চ করে দেখবা। কি এসি তৈরি করা যাবে না তো সহজে, আর এসিতে প্রচুর পরিবেশ দূষণ, করে লাভ নেই। হ্যাঁ এটা সত্যি কথা, আমরা প্রচুর দূষণ করছি অবশ্য। আচ্ছা এরপরে চলে আসি 3-এরটা। 3-এর প্রশ্নটা দেখো, 2.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে? কোশ্চেন থেকে প্রথম থেকে পড়ি। 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে? মানে কোশ্চেনটা এইভাবে দিয়েছে, চলে আসো। 0.28 এর সঙ্গে আমাকে কিছু একটা সংখ্যা যোগ করতে হবে, সেটা যোগ করলে একটা সংখ্যা বেরোবে, যেই সংখ্যাকে রুট ওভার করলে আমরা পাবো 1। তাহলে যদি উল্টো প্রসেসে খেয়াল করে দেখো, কতর বর্গমূল করলে 1 পাওয়া যায়? 1-এর। তাহলে এখন কি বুঝতে পারলাম, তাহলে এই দুজনের যোগফল কত হবে? 1 হবে। তার মানে 1 থেকে 0.28 বাদ দিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে।
পাগল নাকি? এক থেকে সমান দিয়ে বিয়োগ করলে ঝামেলা মিটেছে, এক্স ধরে করবে, এটা দিয়ে করো। বাদ দিয়ে দিয়ে তুমি যোগ করে দিলে হয়ে এর থেকে এই বিয়োগ করার থেকে ছোট হয়েছে এক লাইনের অঙ্ক তো হয় কখনো? ঠিক করো কেটে কুটে। 1 মার্কের অঙ্ক ও এক্স ধরে করবে। আচ্ছা, এটা লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, এটা তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? তোমাদের হিসাবটা হচ্ছে 1 থেকে 0.28 বাদ দিতে হবে, এটাই হচ্ছে অঙ্ক, আর কিচ্ছু নেই। এর পরের লাইনে উত্তর হবে 8 আর 2 10, 2 আর 7 9। আর যদি তোমার মনে হয় যে না আমার আত্মসন্তুষ্টি হচ্ছে না, তাহলে তুমি বড় সাইজে করতে পারো। আচ্ছা, এরপরে হস্য দিয়ে উত্তরটা লিখে নেবা, বুঝতে পারলাম? সহজ অঙ্ক কেন জটিল করে করবা? ওই যে 0.28 এর সঙ্গে 0.72 যোগ কর। স্ট্যান্ড আপ, ওঠো, 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 ওঠো। পেন ফুড়িছে কোনো ওকে? ও মারলো কোনো তাহলে? আর তুমি ওকে মারলে কেন? রাগ হচ্ছে? খুব রাগ না? লজ্জা করে না? এতে জোর নেই, এটা বড় হয়ে গেছে, এইটার মাপ ভালো। বেটা মারামারি করবা ক্লাসে? বাইরে বসছি আমি, মারামারি ক্লাসে? ক্লাসের মধ্যে মারামারি করো কোনো? বুঝো বুঝো, পেন ফুটাবো না। কিছু না বলে এমনি মারলো? যদি মারতে শুনেছি না, মারতে দেখেছি না, এবার পেন ফুটানো আর তুমি মারবা? লজ্জা করে না? হাসি পাচ্ছে? যদি মারামারি করতে দেখেছি না তাহলে খবর আছে। এবার কিন্তু আস্তে আস্তে বললো পেন ফুটাবো না। ও এই তো ওরকম করে কিছু নেই, হনুমানের মতো করছে। আচ্ছা, চারেরটা এটা আবার কি? উল্টো করে করেছো কেন? হবে এরকম ব্যাক প্রসেস করলেও হবে। আরে চারেরটা, হ্যাঁ ঠিক আছে। তা আমি কি ওখানে গিয়ে দেখে আসবো? খাতাটা পাঠাবে কে? যোগফলের বর্গমূল 1। হ্যাঁ হবে। উত্তর কে লিখবে? উত্তর লেখো। এই আচ্ছা, এই পরেরটা চারেরটা দেখো বলেছে 0.162। 6 মাথায় কি পৌনঃপুনিক আছে নাকি? না না নেই। 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হিসাব করতে লিখে ফেলি। 0.162 ও 0.2 এর গুণফলের বর্গমূল। আরে না গো, একবারে করবো। 2/0.162 গুণ 0.2 হলো। এখন রাফে গিয়ে গুণটা করে নাও।
হ্যাঁ দরকার নেই। 162 কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 16 দুগুণে 32, দরকার নেই। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে গেলো 1, 2 একে 2 একে 3। এখন দশমিকের পরে 3টে সংখ্যা আর একে 4টে সংখ্যা, তাহলে এখানে একটা শূন্য হবে। 1 2 3 4, তাই তো। এখন 324 কতর স্কোয়ার করলে পাওয়া যায়? 18। তাহলে 18 লিখলাম। দশমিকের পরে কটা ঘর আছে? 4টে। বর্গমূল করলে তাহলে হাফ, দুটো হয়ে যাবে। তাহলে 0.18 তার হোল স্কোয়ার। তার উত্তর হলো 0.18। এরপরে হস্য দিয়ে উত্তরটা লিখে নেব। মিলেছে কি বলো? তাহলে ঠিক আছে। 5এরটা, 5এর কোশ্চেনটাই বলেছি কি √240.25 প্লাস √2.4025 প্লাস √0.02425 এর মান হিসাব করে লেখার চেষ্টা করি। তাহলে ইজি অঙ্ক, একটা করলে সবকটা হয়ে যাবে। তাহলে প্রথমে আছে √240.25 প্লাস √2.4025 প্লাস √0.02425 আসছি, আসবো। ইয়েস। আচ্ছা খেয়াল করে দেখো যে এইখানে যে অঙ্কটা দিয়েছে তার রুটের ভেতরে সব জায়গাতেই দেখো 24025 24025 24025 আছে। তাহলে আমরা রাফে গিয়ে 24025 কে আগে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। তাহলে দুটো দুটো করে ঘর নিলাম, সামনে 2, তাহলে 1 একে 1 পরে থাকলো 1, 40 নামলো, 1 ডবল 2, 2 এর পরে কত নেবো বলো? 5, 5 25 125 পরে থাকলো কত? 15, 25 নামলো, 15 ডবল কত? 30, তাহলে লাস্টে 5 নিতে হবে, আমাদের হাতে কোনো অপশন নেই। তাহলে 5 5 25, 3 5 15, ঝামেলা খতম, বেরোলো 155। তাহলে সমান সমান √155। এখন দেখো দশমিকের পরে কটা ঘর ছিল? দুটো, তাহলে এখানে একটা থাকবে প্লাস √155। ও তার স্কোয়ার দিতে হবে না, ঠিক বলেছো। আচ্ছা এখন দেখো দশমিকের পরে এখানে কটা ঘর ছিল? 4টে, তাহলে এখন থাকবে দুটো, হাফ হয়ে যাবে, তাই না অরিজিৎ? অরিজিৎ তো আনমনে হলে তো হবে না অরিজিৎ। আচ্ছা এখান থেকে দশমিকের উপরে কটা ঘর ছিল? দুটো, 4টে, 6টা, তাহলে এখন 3টে ঘর থাকবে। তাহলে 0.155 তার স্কোয়ার। তাহলে এখন দেখো স্কোয়ার আর রুট দুটি উঠে যাবে, তাহলে কত হবে? 15.5 প্লাস এখানে স্কোয়ার রুট উঠে গেলে 1.55, তারপরে স্কোয়ার রুট উঠে গেলে 0.155। তাহলে একটা জিনিস আমরা পেলাম, সেটা হচ্ছে কি এই দশমিক সংখ্যাগুলোকে আনন্দের সঙ্গে যোগ করে ফেলে ঝামেলা মিটে যাবে। তাহলে প্রথমে আছে 15.5, তারপরে ওহো দশমিক বাদে যোগ করে দে। বলো বলো বলো। আসলে 24025 এটাকে বর্গমূল করলে পাওয়া যায় 155। এখন তুমি 40 দেখে ভাবো যদি 15 কি করে, তাহলে কি করে হবে? বুঝতে পারলাম? তুমি যদি 49 বর্গমূল করে 7 পাও, দিয়ে বলে 49 থেকে 7 কি করে এলো, তাহলে তোমার কি করে বুঝাবো? বুঝতে পেরেছো? ওই দেখো 40 আছে মানে যে 2 এর ঘরে উত্তর আসবে এমন কোনো ব্যাপার নেই। রাফে বর্গমূল করে যেটা পাবো সেটাই হবে, ঠিক আছে? তাহলে 15.5 আছে, দশমিকটাকে দশমিকের জায়গায় বজায় রাখবো, দিয়ে কত আছে? 1.55, তাই না? তারপরে দেখো লেখা আছে 0.155, দশমিকটাকে দশমিকের জায়গাতেই রাখবো, কি লিখবো? 0.155। তাহলে যেখানে যেখানে ফাঁকা আছে ঝামেলা না করে শূন্য বসিয়ে দাও। তাহলে 005, 5 আর 5 10 শূন্য হয়ে থাকলো 1, 5 আর 5 10 আর 1 11, ভুলে গেল। 5 আর 5 10 শূন্য হয়ে থাকলো 1, 1 আর 1 2, আর 10 12 2 হয়ে থাকলো 1, 5 আর 1 6, 7 8 1, 18.205 উত্তর মেলাও। ও তাহলে 17.18টা কে বললো? হনুমান। তাই ভুল শুনেছি। আরে আজকাল বেশিরভাগ অঙ্ক ছেলেবেলাই করে আনছে, আমি তো লোকের খাতা থেকে করে দিই। আমি বললাম যে আজকাল বেশিরভাগ অঙ্ক ছেলেবেলাই করে আনছে, আমি বেশিরভাগ অঙ্ক লোকের খাতা থেকেই করে দিচ্ছি। মনে থাকছে না কিছু? হ্যাঁ
সুবিধার্থে বেশি মুখস্থ কম করতে হচ্ছে না, অঙ্কর ক্যালকুলেশন হুটোপাটা করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা এবার উত্তরটা লিখে নাও। অবনতি ঘটছে, ইয়েস আমি মানছি। এরা জানে কি হয়েছে? কে জিজ্ঞাসা করতে গেছিলে? কার দোকানে? আমি তো হাতে লিখে কিছু দিইনি আজ পর্যন্ত। আচ্ছা আমি হাতে লিখে দিয়েছি? কি যে ওই ত্রিভুজ ত্রিভুজের নোট? ত্রিভুজের ত্রিভুজ আয়তক্ষেত্র বর্গক্ষেত্র। ও আচ্ছা ওই তো ওগুলো। হ্যাঁ হ্যাঁ। ইস হাতের লেখা নিয়ে? আচ্ছা আসলে আমাকে এরকম অনেকবারই অনেকজনই বলেছিল, তারপরে এবার যখন রেজাল্ট ভালো হলো তো সেই মিষ্টি খাই গিয়েছে, হাতের লেখা নিয়ে কোশ্চেন করে নি পরে। যাই হোক এখানে চলে আসি, খুব ভালো। সব থেকে ভালো হচ্ছে যে ইউটিউবে এতগুলো ভিডিও গুলো কিন্তু কেউ বলেনি হাতের লেখা করা, এই একটা মাত্র জায়গায় কেউ বলেনি। না না আসল আগেকার যেগুলো ছাড়া ছিল সেগুলোতে তো কিছু না কিছু ছিল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 এমন কমেন্ট আছে, এটা বলা কিন্তু আপনার উচিত হয়নি। এর 2.5 ঘন্টার ভিডিও, আমি হচ্ছে কি বললাম। ষোলোটা একদম যা ইচ্ছা সোজা, 6টা ছাড়াই তো আছে, তোমরা রিলসও বানাতে পারবো। ব্যাপারটা হচ্ছে কি যে বিষয়টা লোকে কাজকর্ম করছে সেটা শুধু আমি ভাষার মাধ্যমে প্রকাশ করছি, সুতরাং এটা কোনো ভুল বিষয় না। এখন আমি বলবো যে তোমার ক্ষমতা থাকলে তুমি তোমার ভাষা দিয়ে মানুষকে বলে দেখাও, ঠিক আছে? 6টায় চলে আসো। 6টা এই 6টা 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য বেশি ও কত বেশি হিসাব করে লেখার চেষ্টা করি। তার মানে এই কোশ্চেনটাই বলেছে যে দুটো বর্গক্ষেত্র আছে, এটা হচ্ছে প্রথম বর্গক্ষেত্র, এটা হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্র। যাও ঠিক আছে। এখন দুটো বর্গক্ষেত্রেরই ক্ষেত্রফল বলে দিয়েছে 1.4641 আর এটা বলেছে কি 1.0609। তাহলে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে। কোশ্চেনে বলেছে যে কার একটা বাহুর দৈর্ঘ্য বেশি, তাহলে ক্ষেত্রফল থেকে আমাকে আগে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, তারপরে আমি বলতে পারবো। তারপরে বলছি কত বেশি, তাহলে দুটোরই বাহুর দৈর্ঘ্য বার করার পর যেটা বড় তার থেকে ছোটটা আমরা কি করব, বিয়োগ করে দেবো, তাই না? তাহলে আমরা কি লিখবো, লিখবো যে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, লেখো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 1.609 বর্গমিটার। আচ্ছা অতএব তার একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে তার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে বলো, কি করে বার করবো ক্ষেত্রফল থেকে? বর্গমূল রুট ওভার ক্ষেত্রফল, রুট স্কয়ার না রুট ওভার ক্ষেত্রফল মিটার সমান সমান রুট ওভার 1.0609 সমান সমান রাফে গিয়ে ভাগ করতে হবে 1.0609, দশমিকটা বসাতে পারিস দশমিক, আচ্ছা দুটো করে ঘর নিয়ে নিলাম। তাহলে প্রথমে 1 আছে, তাহলে 1-এর ক্ষেত্রে কি হবে, 1-এর 1-এ 1 পড়ে থাকলো 006 নামলো, 1-এর ডবল কত 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2-এর পরে যদি আমি 1 নিই তাহলে 21, 21 একে 21, 6-এর থেকে বড় হয়ে যাবে, তাহলে আমরা 2-এর পরে কি নেব 0, তাহলে 0 নিলে 0 হবে, তাহলে 6 থেকে 0 গেলে 6, 09 নামলো, তাহলে এখন 10, 10-এর ডবল কত 20, তাহলে এককে তাহলে কত নিতে হবে, দেখো 9 আছে না, তাহলে 3 নাও, যদি 3 নাও 3 তিরিক্ষে 9, 0 3 দুগুণে 6, তাহলে পেলাম কত 103 রুট ওভার 103 মিটার। এখন এখানে প্রবলেম হচ্ছে কি দশমিকের পর হবে, সব হবে, দশমিকের পরে কটা সংখ্যা আছে,
চারটে, তাহলে বর্গমূলের পর থাকবে কত? দুটো, তার হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে 1.03 মিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য পেলাম কত? 1.03 মিটার। এবার দ্বিতীয় বর্গক্ষেত্রের, ও এত বড় করবে বললে? না দেখো, অঙ্কটা যখন আমি তোমাদের বোধহয় বলিনি, এখনো বলছি, যখন কোনো অঙ্ক তুমি নিজে বুঝতে পারবা, তার সাইজ আমার অঙ্কের 75% হবে, মানে আমি যেভাবে করাচ্ছি তার 75% না, বেশি না, কম হবে। কারণ কি বলতো, ক্যালকুলেশন যখন তোর মাথার মধ্যে ঢুকে যাবে, তুমি বুঝতে পারবে যে এই লাইনটা ফালতু করে দিয়েছে বা এই লাইনটা বেশি করা আছে। এবার আমি সেই লাইনটা বেশি এই কারণেই করে যাতে তুমি বুঝতে পারো, বাড়ি গিয়ে তো বুঝতে হবে, তাই না, ওই জন্য। তাই এই কারণে বাড়িতে অনেকবার প্র্যাকটিস করার পর দেখবো অঙ্কের সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা এবার লিখবো এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দ্বিতীয়, হ্যাঁ, আচ্ছা দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছে দেখো, চলে আসো, 1.0609। ও ও আচ্ছা 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 আচ্ছা, এখানে না আমরা একটা জিনিস গন্ডগোল করে ফেলেছি। গন্ডগোল হয়েছে যে হ্যাঁ, বইয়ে এইটা দ্বিতীয়তে আছে, এটা আমরা ফার্স্টে লিখে ফেলেছি। তা আমরা করবো কি, ওই দ্বিতীয় দিকে দাও, প্রথমে দেখে না দরকার নেই, আমরা এখানে দ্বিতীয়বার করবো, অসুবিধা কিছু নেই। ও না না, এখানে তো বইয়ে যেটা আছে সেটাতেই তো ফার্স্ট বলতে হবে। তোমরা করো কি, এখানে প্রথম যেটা লিখেছিলে না, এখানে একটু দ্বিতীয় লিখে নাও, কারণ আমরা দ্বিতীয় সংখ্যাটা আগে লিখে ফেলেছি। এবার পরেরটার ক্ষেত্রে এবং এর পরে প্রথম লিখে নাও, ঠিক আছে। এবার দেখো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে, 1.4641 বর্গমিটার। অতএব তার ক্ষেত্রফল হবে, সব হবে। অতএব ও না না না, অতএব তার বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ওভার 1 দশমিক, না রুট ওভার ক্ষেত্রফল, সূত্র আগে লিখি যাতে বুঝতে পারো, মিটার সমান সমান 1.4641 রুট ওভার মিটার। 1.4641কে আমরা বর্গমূল করি, তাহলে 1 শূন্য হলো, 4 6 নামলো, একের ডবল কত 2, 2 এর পরে তুমি 2 নাও, 2 নাও, হ্যাঁ না মুছিনি, কি তাহলে কি বলো, প্রথমে দ্বিতীয় করেছি বুঝলে তো, তারপরে প্রথম করেছি, ওখানে আসলে ওই ক্যালকুলেশনটা করা হয়ে গেছে তো, ক্যালকুলেশন করা না হলে লিখতাম, দ্বিতীয়টার ক্যালকুলেশন আগে করেছি ওই জন্য দ্বিতীয় লিখে নিয়েছি। আচ্ছা তাহলে 241 একে 241, আচ্ছা ভগ্নাংশে বর্গমূল নিয়ে এখন মানুষের সমস্যা নেই তো? হ্যাঁ থাকলে একটু বলে দিও, এখনো থাকা উচিত না। আচ্ছা এখন দেখো দশমিকের পরে কটা ঘর ছিল, 4টে, তাহলে বর্গমূলের পর দুটো হবে, তার স্কোয়ার মিটার, তাহলে স্কোয়ার রুট উঠে যাবে, তাহলে 1.21 মিটার। তাহলে এখন দুদিকে তাকাও, প্রথমের একটা বাহুর দৈর্ঘ্য 1.21 মিটার, দ্বিতীয়র একটা বাহুর দৈর্ঘ্য 1.03 মিটার। তাহলে বলো তো অরিজিৎ, প্রথম বর্গক্ষেত্র নাকি দ্বিতীয় বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বেশি, কোনটা বড়? এটা বড়, তাহলে কি লিখবো, অতএব প্রথম বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য বেশি না, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি। আচ্ছা কত বেশি একবারে লিখি, তারপর তো ফাইনাল উত্তর লিখতে হবে। আচ্ছা কত বেশি হচ্ছে, 121 থেকে 1.21 থেকে 1.03 বাদ, 1.21 থেকে 1.03 বাদ দিলে হচ্ছে 818 বলে তো, ঠিক আছে, তাহলে 0.18 মিটার বেশি। দ্বিতীয়টির থেকে। এরপরে তুমি হস্যু দিয়ে দুটো উত্তর লিখে নেবা, দুটো উত্তর আছে এখানে, যে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং 0.18 মিটার, না একবারে লেখা যেতে পারে যে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 0.1 মিটার বেশি দ্বিতীয়টির থেকে, তাহলে অসুবিধা নেই, একসঙ্গে করে দেবো। কোথায় গো, একটা ভাড়া করতে
হুম। আচ্ছা বলো। হ্যাঁ অঙ্ক, হ্যাঁ মোটামুটি মোটামুটি বললো। বলছি যে তুমি কি নারদ? ওখানকার খবর এখানে, এখানকার খবর ওখানে। আমি বললাম নারদ, নারদ মানে নারায়ণ ভগবান। কি অশান্তি। আরে তুমি বললে বলেই তো করালাম না। দেখলাম সায়ন, ওই সায়ন বললো যে শেষ করাতে পারবো না, ওর কথা রাখার জন্য আমি আর করালাম না। আচ্ছা 7 থেকে 14 পর্যন্ত একই ধরনের অঙ্ক আছে, নিজেরা বাড়ি থেকে চেষ্টা করে আসবা। যদি চেষ্টাই করে না আসো তাহলে আর শিখতে পারলে কোথায়? বুঝতে পারলাম। মিষ্টি আসবে তো পরে? হ্যাঁ মিষ্টি করার দিন অবশ্য আসছে, ওর ঘুম ভাঙছে গরমের মধ্যে, তো মিষ্টির ঘুম ভাঙে না। গদি কত কুড়ে কেন গো? এসি তুমি কি করো? তুমি এমন কি মহান কাজ করো যে তোমাকে এসিতে থাকতে হবে? তাহলে এটা এসি কেন যে হাওয়া খাও, তাহলে বুঝতে পারবে। 10-12 হাজার টাকা। হ্যাঁ হ্যাঁ হুম। সব থেকে লেটেস্ট হচ্ছে মানুষের ধৈর্য এখন এত কমে গেছে, 1 মাসের গরমের জন্য লোকে এসি লাগাবে, দিয়ে সেটা 11 মাস ফেলে থেকে খারাপ হয়ে যাবে। আচ্ছা এটা সঙ্গীতার বই। এই বকো না তো, খুব ফালতু বকে। তুমি শিখেছো, এবার তুমি কিছু বলতে পারবে না। ছি বলে হলো হাইলাইটার, হাইলাইটার করে আমি ইউজ করি না, তা আছে খুব কম ব্যবহার হয় আমার। না লাগবে না।
হাই হ্যালো চলো এই জারোটা আপনাদের প্র্যাকটিস করার কাছে আছে গাড়ো আয় যায় একে নাচ করে দাও আরো সাদা একে নাচ করে দাও ওটা দাঁড়া নিচে আজকে এই শুনতে যা হাইলাইটার শুনি আচ্ছা ওর বড়ি কোন হাইলাইটার কি হয়েছে? দেখি দেখি বসো। ভাঙলে ভাঙলো, দু একটা না ভাঙলে হয়। তুমি একটা জলে ফুটা দেবা, জলে ফুটা সব দেখা দেবে, লেজার জলে ফুটা, জলে ফুটা, জলের ফুটা ফুটা জলে ফুটা দিয়ে ওর উপর পড়ে যাবে। এখানে এখন রাজমিস্ত্রি কাজ চলছে, আমি প্র্যাকটিক্যালটা জানি, আমিও জানি এবার পয়েন্ট করে ঝামেলা, সায়ানের কাজ ওটা ঠিক আছে তুমি জলে নিয়ে এবার ফুটো করে ঝামেলা দাদা, মানে তুমি লাইট অন করছো না ঠিকঠাক পয়েন্ট জান না। ও ওই যে ওইখানে পড়ছে দাদা কাঠটা সমতল না। বস না, আরে তুমি ওই কোনায় লাগাতে পারছো না না কথা বলতে বলতে কিছু হয়নি, হবে। আমি জানি দাদা কি করতে ডিজে লাইটটা ওই কাজটা কোন দাঁড় করাবে, তোমার ক্লাসটা ঠিক করে দেখে যাবে চুপ করে গেল, আজ থেকে করি ও এই তো এরা তো বুদ্ধি লাগে, আর বুদ্ধি রাখো কোথায়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই প্র্যাকটিক্যালটা তোমাদের ব্যাচেই প্রথম হচ্ছে, এর আগে কোনো ব্যাচে হয়নি। কত ভালো। ওরে বাবা দাদা আচ্ছা শোনো, তোমরা শুধু বোর্ডের দিকে দেখবা, ঠিক আছে? এর উপরে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখা খুব মুশকিল। আচ্ছা শোনো, সবার প্রথমে দেখবা যে এটা মনে করো আমাদের পর্দা, লাইট অফ করলে ভালো হবে নাকি? এই ঈশান বসো বসো, জানা থাক জানা থাক। আচ্ছা বোর্ডে আমি একটু এই দিক করে করি নাকি? ও আরো উপরে তুলতে হবে, ধরতে দেবো। আচ্ছা এর থেকে উঁচু কি করা যেতে পারে? হ্যাঁ বই আছে না সবার? হ্যাঁ হ্যাঁ বইয়ের প্রচুর ভার। কে? হ্যাঁ ঠিক বলেছো না। আচ্ছা আমি পেছনে চলে গেলাম, হ্যাঁ পেছনে লেজার লাইট তো বোর্ডে এসে পড়বে, ও কোনো অসুবিধা নেই। চলো চলো চলো, ও এসব লাগবে না। এই ওটো ওটো ব্যাগ সরাও।
রাজপুতার এই তো আমার ওরে বাবা রে তোদের বউ এই বকে না তো। বকে হাত কিছু করে সামনে এই ও কি কথা, ক্যামেরা বোর্ডে দেখবে। আচ্ছা ভালো করে বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। দেখো বোর্ডে লেজারের আলো পড়ছে। আচ্ছা একজনা বোর্ডের সামনে যাও, মার্কারে হাত নাও। আচ্ছা স্বর্ণদীপ যাও, স্বর্ণদীপ যাও, না স্বর্ণদীপ যা। আচ্ছা স্বর্ণদীপ, তুমি করবে হচ্ছে কি লেজারের যে বিন্দুতে লেজারটা পড়ছে সেখানে একটা মার্ক করো, মার্কার দিয়ে মার্ক করো। আচ্ছা না সরাচ্ছি না, না হয়েছে, মার্ক করেছো। আচ্ছা এবার দেখবা, এই শোনো, এবার কাঁচের ব্লকের মধ্যে দিয়ে আমি আলো পাঠাচ্ছি, দেখবা যে লেজারের সাইডে দাগ পড়ছে বিন্দু পড়ছে কিনা। ভালো করে দেখো বিন্দু কোথায় পড়ছে, দাগ দাও দাগ দাও, দুটো জায়গায় পড়ছে। এবার দেখো এই শোনো, এবার দেখো এই শোনো, এবার দেখো কাঁচ সরাচ্ছি, দেখো বিন্দু আমার জায়গায় চলে গেছে না। দেখো যেই আমি কাঁচ দিচ্ছি কাঁচের মধ্যে দিয়ে যে আলো যাচ্ছে বেঁকে যাচ্ছে না, কই বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা এই হ্যাঁ এবার ঠিক আছে, বিন্দু বসাও, বিন্দু বসাও। আচ্ছা এই শোনো দুটো জিনিস, যখন কাঁচ নেই, কাঁচ আমার হাতে আছে, তখন লেজারের লাইট কোথায় পড়ছে, বিন্দুতেই পড়ছে। কিন্তু যেই দেখো আমি এর সামনে কাঁচ নিয়ে দেখো যেই কাঁচ যাচ্ছে কিভাবে লাইটটা সরে যায়, দেখো সরে গেছে, লাইট হয়ে গেছে, দেখা যাচ্ছে না, যাচ্ছে না, কিন্তু কাঁচ সরিয়ে নিলে লাইট জায়গায় পড়ছে, হয়েছে। কিন্তু কাঁচ দিলে কি হচ্ছে, লাইট দূরে চলে যাচ্ছে না। আচ্ছা এবার পৌঁছে যে এটা কাঁচ নড়ানোর সঙ্গে না ওইদিকে জিনিসের, কারণ কাঁচের মধ্যে দিয়ে আলো কি হয় বেঁকে যায়, কাঁচ যদি নড়ায় তাহলে কি হবে, আলো এদিক ওদিক পড়বে, বোঝা গেল। তাহলে প্রশ্ন হচ্ছে এমন ঘটনা কেন হলো, এমন ঘটনা কেন হলো। মিররের কিছু নেই, এই বাবা বসো। আচ্ছা এবার দেখো আমি বোর্ডে যদি ছবি আঁকি তাহলে জিনিসটা কেমন হবে। আচ্ছা যাও যাও যাও, এ হচ্ছে আমাদের টেবিল। এই ও ওটাকে সরিয়ে দি, এর নাহলে বসবি কি করে। এই কি হলো, ও টুল তুলে নাও। এই শোন 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 শোন, এই শোনো, এই কথা চুপ থাকো। দেখো কি ঘটনা ঘটে, দেখো এই হচ্ছে টেবিল, এই হচ্ছে পর্দা, পর্দা এখানে আমাদের বোর্ডটাই হচ্ছে আমাদের পর্দা ছিল, এটা পর্দা, 3D ছবি এরকমই হয়। আচ্ছা এবার হচ্ছে এখানে একটা টুল ছিল, টুলের উপরে লেজার লাইট ছিল, তাই তো। তাহলে যখন কোনো মাধ্যম ছিল না, মানে বায়ু মাধ্যমে আলো কিভাবে গেল,
সোজা পর্দার উপরে একটা বিন্দুতে পড়লো, কিন্তু এর সামনে যখনই আমি একটা কাঁচের ব্লক রাখলাম তখন আলো কি হলো, সোজা যাওয়ার বদলে একটুখানি বেঁকে গেল, ঠিক না? তাহলে প্রশ্ন হচ্ছে এমন ঘটনা কেন ঘটলো, তার মানে বলে বলো। তার মানে কাছের গায়ে আমি গাছ বলো। মসৃণ। হ্যাঁ হ্যাঁ, বাবা ওই বাড়ি চিনি কাচের গায়ে, না না এবড়ো খেবড়ো বলে না, এইশান জায়গায় বসো, ও কি এই যে যারা দাঁড়িয়ে আছে বসে পড়ো। দেখো বিষয়টা হচ্ছে কি, আলো মানে হচ্ছে ফোটন কণার স্রোত, আলো মানে ফোটন কণার স্রোত। এখন কোন স্রোত, মনে করো জলের স্রোত আছে, তাহলে জলের স্রোত ফাঁকা জায়গা দিয়ে বেশি চলে যাবে নাকি ঘাস জঙ্গলের মধ্যে দিয়ে বেশি চলে যেতে পারবে, ফাঁকা জায়গা দিয়ে। তাহলে আলো যেহেতু ফোটন কণার স্রোত, সেহেতু হয় কি, আলো সব থেকে বেশি গতিবেগে চলে শূন্য মাধ্যমে, আলো সব থেকে বেশি গতিবেগে চলে কত, শূন্য মাধ্যমে। ওটা মান হচ্ছে 3.10⁸ মিটার পার সেকেন্ড এর একটা আছে। কিন্তু এইটাকে, এই আলোকে যখন এই কাঁচের মধ্যে দিয়ে পাঠায়, তাহলে শূন্য মাধ্যম মানে কিছু নেই, কাঁচ তার থেকে বেশি ঘন না পাতলা, ঘন। যেই কাঁচের মধ্যে দিয়ে যায় তার মানটা হয়ে যায় 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, এক হয়ে গেল। আবার বায়ু মাধ্যমে দেখা যায় কি 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। এগুলো সবকটাই প্রায়, সবকটাই কিন্তু প্রায়, একদম অ্যাকুরেট কোনোটাই নয়। তার মানে কি পেলাম, যখন মাধ্যম থাকছে না তখন আলোর গতিবেগ সব থেকে বেশি, কোনো মাধ্যম থাকলে আলোর গতিবেগ কিন্তু কমে যাচ্ছে, হয়ে গেছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যত বেশি ঘন মাধ্যম আলোর গতিবেগ তত কমবে, যত বেশি ঘন মাধ্যম আলোর গতিবেগ তত কমবে। এখন বিষয়টা হচ্ছে যে ঘটনাটা তাহলে এখানে কি ঘটলো, দেখো কি ঘটেছে সেটা তো আমরা মোটামুটি চোখে দেখেছি, কিন্তু বিজ্ঞানের ব্যাখ্যার ক্ষেত্রে কি দাঁড়াবে দেখো। আমি এখানে দুটো ছবি আঁকবো এখানে, কারণ এখানে দুটো ঘটনা ঘটতে পারে ওই জন্য। তাহলে এটা হচ্ছে দুটো বিভেদ তল, এটা হচ্ছে একটা বিভেদ তল, যার উপরে আছে লঘু মাধ্যম, নিচে আছে ঘন মাধ্যম, হলো। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে একটা আলোর রশ্মি আপতিত হলো, তাহলে যে আলোর রশ্মি আপতিত হবে তার নাম আপতিত আলোক রশ্মি। আচ্ছা, এই মাধ্যম হচ্ছে, এই যে দাগ টেনেছি এটা হচ্ছে দুই মাধ্যমের স্পর্শ তল, তাহলে এই তলে যে বিন্দুতে আলো পড়লো সেই বিন্দুকে আমরা কি বলবো, আপতন বিন্দু, হয়ে গেছে। আচ্ছা, এবার আপতন বিন্দু, বিন্দুকে ইংলিশে কি বলা হয়? আপতন বিন্দুকে বলে কি ইনসিডেন্ট পয়েন্ট, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তাহলে এখন আপতন বিন্দু, তাহলে আপতন বিন্দুতে আলো রশ্মি পড়ার পরে দুটো ঘটনা ঘটবে। একটা ঘটনা হচ্ছে কি, কিছু পরিমাণ আলোক রশ্মি এই মাধ্যমের মধ্যে ঢুকে যাবে, কিছু পরিমাণ আলোক রশ্মি এখান থেকে প্রতিফলিত হবে, তাই তো। তার মানে আমি যে যে এখানে আপতন বিন্দু পেলাম, সেখানে যদি আমি একটা লম্ব টানি সেটাকে আমরা কি বলবো, অভিলম্ব, অভিলম্ব। তাহলে অভিলম্বের সাপেক্ষে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম যখন আলোর রশ্মির মাধ্যমে প্রবেশ করলো, তাহলে হিসাব মতো কি আলোর রশ্মি সোজা যাওয়ারই কথা, যে বরাবর আছে সেই বরাবরই যাওয়ার কথা, কিন্তু হয় কি ঘন মাধ্যমে যেই প্রবেশ করে আলোর রশ্মির গতিবেগ কমে যায়, আলোর রশ্মির গতিবেগ কি হয়ে যায়, কমে যায়। ফলে কি হয়, এ অভিলম্বের কাছাকাছি সরে আছে, বোঝা গেল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে প্রথমে আপতন কোণ আই, কিন্তু এক্ষেত্রে যে ঘটনা ঘটলো আলোর রশ্মি সরে গেল, এই আলোর রশ্মি সরে যাওয়ার ঘটনাকে আমরা বলবো কি সরণ, প্রতিসরণ, কি বলবো, প্রতিসরণ। তাহলে এখানে এই যে রশ্মিটা তাকে আমরা বলবো কি প্রতিসৃত রশ্মি, কি বলবো, প্রতিসৃত। আগেরবার প্রতিফলন ঘটেছিল তাই প্রতিফলিত রশ্মি, এবার কি প্রতিসৃত রশ্মি। তাহলে প্রতিসৃত রশ্মি আর এই মাঝখানে অভিলম্বের মাঝখানে যে কোণ তাকে আমরা কি বলবো, কি বলবো, প্রতিসৃত কোণ, কি বলবো, প্রতিসৃত কোণ। মানে যেগুলো ভেতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, যে রশ্মিটা ভেতরে ঢুকছে, হয়ে গেল। কিন্তু ঘটনাটা যদি উল্টো হয়, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলো, কিন্তু এখন যদি ঘন থেকে লঘুতে প্রবেশ করে তাহলে কি হবে, ঘন থেকে লঘুতে কি প্রবেশ করলে কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এটা আপতিত রশ্মি, যে বিন্দুতে আপতিত হলো তার নাম আপতন বিন্দু। আমি এখানে অবিলম্ব টানলাম, হচ্ছে আলো রশ্মি যাওয়ার কথা কেমন, সোজা পথে যাওয়ার কথা, কিন্তু ঘন থেকে লঘুতে যেই এলো আলো রশ্মির গতিবেগ বেড়ে যাবে, বেড়ে যাবে। ঘন থেকে লঘুতে হলে আলো রশ্মির গতিবেগ যেই বেড়ে যাবে সে হবে কি, সে কি করবে, অবিলম্বের থেকে দূরে সরে যাবে, কি বলো,
ঘন লঘু মাধ্যম, যেমন বায়ু হচ্ছে লঘু মাধ্যম, জল হচ্ছে ঘন মাধ্যম, বায়ু হচ্ছে লঘু মাধ্যম, কাঁচ হচ্ছে, হ্যাঁ এখানে বোঝার কিছু নেই, এটা ঘটে। লঘুতে ঘনটা বলে। ওই যে লঘুতে, লঘুতে ঘন মানে হচ্ছে কি, লঘুতে গতিবেগ বেশি ঘনতে কম, তাই অবিলম্বের কাছে চলে আসবে। হচ্ছে ঘনতে গতিবেগ কম, লঘুতে গতিবেগ বেশি, তাই অবিলম্ব থেকে দূরে সরে যাবে। আর ওটা তুমি বলে ওই আলো শূন্যতে ওই জোরে আলো শূন্য মাধ্যমে সব থেকে বেশি গতিবেগে চলতে পারে। শূন্য মাধ্যমে তো বাড়িতেই তো আলো হচ্ছে। হ্যাঁ, শূন্য মাধ্যমে যায়, তা বায়ু মাধ্যমে আবার শূন্য মাধ্যমে না। শূন্য মাধ্যম মানে যেখানে বায়ুটা কিচ্ছু নেই। বায়ু তো সব জায়গায় থাকে, শূন্য মাধ্যমে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, ভালো করে শুনবা, সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসছে, তাহলে ওখানে বায়ু আছে? তাহলে ওটা শূন্য মাধ্যম। হ্যাঁ, মহাশূন্যের কথা বলছে। হ্যালো, হ্যাঁ খালি আছে, দিয়ে যাও জল। আচ্ছা, না না রাস্তায় যাচ্ছে, সরো দেখি। না না, ওই তো চলে গেল। হ্যাঁ, বসো বসো বসো, এই ঈশান বসো। হ্যাঁ মরে গেছে, বসো। এই তোমাকে নতুন করে বলতে হবে, বসো। আচ্ছা তাহলে প্রতিসরণ কি বোঝা গেল না? গেল না? গেল। এবার প্রতিসরণের ক্ষেত্রে কতগুলো জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা এবার এক এক করে জানতে হবে। সবার প্রথমে প্রতিসরণ আর প্রতিফলন একসঙ্গে ঘটে, অবশ্যই রাখতে হবে। আচ্ছা এখানে আরো কিছু ছিল তোমাদের বইতে কি নেই? টেক্সট বই। আচ্ছা এবার যেটা বলবো সেটা তোমাদের মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, এইটুকুনি, আর কোথায় গেল? তোমার কিসে পড়ো? 7-এ পড়ো? মা তোমাদের বইতে তাহলে নেই কেন? ছিল যে, ও আচ্ছা যে অপটিক্যাল ফাইবার তোমাদের নেই, সামনের বার আছে। চলো ভালোই হয়ে গেছে, প্রতিসরণ শেষ। আচ্ছা প্রতিসরণ তাহলে আমি আরেকবার বলে দিই। আলোর গতিবেগ সব থেকে বেশি কোথায়? শূন্য মাধ্যমে। যখন আলোর রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করে, তাহলে বায়ু পাতলা, কাঁচ ঘন। তাহলে বায়ু থেকে কাঁচে গেলে, বায়ু থেকে কাঁচের মধ্যে আলোর রশ্মি প্রবেশ করলে তার গতি কমে যাবে, আর গতি কমে গেলে সে অবিলম্বের কাছে সরে আসবে। তাই লঘু থেকে ঘনর কাছে গেলে আলোর রশ্মি অবিলম্বের কাছাকাছি সরে আসে। এই ঘটনার নাম প্রতিসরণ। একইভাবে ঘন থেকে লঘু মাধ্যমে গেলে আলোর রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, এই ঘটনার নাম প্রতিসরণ। ঠিক আছে, এক্সিলেন্ট, আর কিছু নাই। একদম। সহিষ্ণু বলো, এই যে সহিষ্ণু, শোনো সহিষ্ণু ভালো করে দেখো। এইটা হচ্ছে আমাদের দুটো মাধ্যমের বিভেদ তল। একটা আলোর রশ্মি এই অবিলম্বে যে গোড়া আপতন বিন্দুতে পড়লো, যেই পথে যাওয়ার কথা সেই পথে না গিয়ে অবিলম্বের কাছে সরে এলো। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, তা সেটা দেখে আমরা কি বলতে পারি? উপরেরটা আর নিচের মাধ্যম এর মধ্যে কোনটা বেশি ঘন? উপরেরটা ঘন না নিচেরটা ঘন? কেন? বেগে বেগে তো যাবে, ওটা কোনো বিষয় না। বলছো যে কাছে এলো বলে লঘু হবে না ঘন হবে? কেন হবে? কারণ আলোক রশ্মি লঘু থেকে ঘনত্বে প্রবেশ করলে তার গতিবেগ কমে যায়, আর গতিবেগ কমে গেলে কি হবে? অবিলম্বের কাছে চলে আসে। বুঝতে পারলো? ওই ছবিটা দেখো,
অবিলম্বের থেকে আলোর রশ্মি কি হয়েছে, দূরে সরে গেছে। এর মানে নিচেটা লঘু মাধ্যম, ফলে কি হচ্ছে, আলোর রশ্মি প্রতিসরণের ফলে কি অবিলম্বের থেকে দূরে সরে যাচ্ছে। প্র্যাকটিক্যাল করে দাও দেখো। প্র্যাকটিক্যাল এক্সামের ব্যাপারটা কি বলতো, এই জিনিসগুলো না অত সহজে দেখা যায় না, ঠিক আছে। এই ইনস্ট্রুমেন্ট দরকার আছে, একটা পরিবেশ দরকার আছে, তোমাদের মধ্যে ক্যাচর ম্যাচর করার তো হয় না। আর নেই ও তো প্র্যাকটিক্যাল দেখালাম যে প্রতিসরণ ভালো লাগেনি। না ভালো লাগে। ও দাদা, দাদা তোমার এই ভাঙনি চুগলি ঘর থেকে সব বের করতে হবে। হাতে করে দে। ও দাদা, আরে হাতে করে দে বুঝছি। আচ্ছা ভালো করে দেখো, এখানে দুটো ঘটনা একসঙ্গে ঘটছে। এইখানে একটা ওইখানে একটা আমার কাছে আর একটা হাত দেবো। এই সব থেকে ভালো কাঁচ ঘোরালে দেখো ওইটাও ঘুরছে, যেটা প্রতিষ্ঠিত হচ্ছে না সেটাও ঘুরছে। আরে ওটা তো সিডি আছে। আরে মুখে কোথাও না। দাদা আর মুখে দাদা, এর মুখের ভেতর দাও। দাদা, ও দাদা, দাও মুখে দাও না। ও দাদা, হচ্ছে না? ও দাদা। ও দাদা। খুব ভালো হয়েছে, সকলকে অনেক ধন্যবাদ। তোমার এই ভাঙনি চুগলি ঘরটা খালি করবা। আর এই না 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 এই করে চলে যাবো দাদা। নাম বলতে দাদা, এদিকে এদিকে। এটাই বল। দাও, আবার লোকের চোখে মারে, লোকের চোখে মারতে নেই, চোখ খারাপ হয়ে যাবে। এই পড়া দেখাও, শিক্ষক বই, বই দেখাবো, দেখো। আচ্ছা আগে শিক্ষক বই দেখেন, তো বই দেখিও, কি হয়েছে, কিছু না তাই না? কি আছে, স্যাডেল পিন আমি খুলে ফেলেছি। আচ্ছা লেখো, মানে দেখাও, টেক্সট পরে বলছি, আগে দেখি নাও। এক বিভেদ তল কাকে বলে? পেজ নাম্বার 39, যদিও পুরনো বই, নতুন বইয়ের কত গো? আচ্ছা 2, আচ্ছা এক দেখিয়েছো, এক দেখানোর পরে হচ্ছে না 2 দেখাতে হবে না, 2 না 3 দেখাও। প্রতিসরণ কাকে বলে? 4 লঘুতর মাধ্যম ঘনতর মাধ্যম কাকে বলে? এবার হচ্ছে ওই 9, এত স্টার দিয়ে রেখেছে দেখানোর জায়গা নেই। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে, নতুন একটা টপিক আছে প্রতিবিম্ব। আরে 3টে কোশ্চেন বললে হয়? আচ্ছা প্রতিবিম্বর বিষয়টা হচ্ছে কি বলতো, দেখো ছেলেরা এগুলো খুব কম জানে, মেয়েরা ভালো। ওই দেখো একটা আয়না, আয়নাতে আমি কি দেখি, ওই ফোনের মোবাইলের প্রতিবিম্ব ঠিকঠাক করছে কিনা, তাই না? মহিলা এখন সকালবেলা চুলটুল আসতে লাগে, ছেলেদের লাগে না, ছেলেরা জল দিয়ে চুলগুলো সারকে আর চলো, ব্রাশ করার দরকার নেই। আচ্ছা 3টে কোশ্চেন পড়বে, এটা 7-এ পড়ে। তাহলে সবার প্রথম হচ্ছে এই, এখানে কোনো প্র্যাকটিক্যাল নেই, কারণ এটা বুঝতে পারবো না। আচ্ছা প্র্যাকটিক্যাল যদি করাতেই চাই, এটা না কারোর ঘড়ি মড়ি লাগবে না, আমার ফোন দিয়েই হয়ে যাবে। আমার ঘড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভালো করে দেখবা, এই তো ফোন, ফোন থেকে আলো বেরোচ্ছে। আচ্ছা ব্রাইটনেস একটু বাড়িয়ে দিই, ব্রাইটনেস পুরো করে দিলাম। ভালো ভালো করে দেখো, ফোন তো আলো বেরোচ্ছে, দেখা যাচ্ছে তো, বেরোচ্ছে না, তুমি অন্ধ। এখন ভালো করে দেখবা, ফোন যদি আমি এটা বোর্ডটা চকচকে, তো বোর্ডের উপরে যদি আমি ফোন সামনে রাখি, তাহলে বোর্ডের উপরে আলো পড়ছে, কিন্তু আলোতে এই ফোনের মধ্যে যা কিছু আছে পরিষ্কার দেখা যাচ্ছে কি যাচ্ছে না? তো হনুমান যদি, এবার দেখো ফোনে না বোর্ডে, আচ্ছা বোর্ডে, হ্যাঁ আমি ব্যাপারটা যে এই বোর্ডটা একটু বেশি চকচক হয়ে গেছে। এই ঈশান আয়নাটা খুলে নিয়ে আসো। ও না না আয়না খুলতে হবে না, আমি আয়না নিয়ে আসছি। এই শোনো হুশ,
আরে কি না বলে দেখে এর নাম হচ্ছে কিয়ারা অ্যাডভান্স। হ্যাঁ ঠিক বলেছে। কিয়ারা এইটুকু বলে এই শোনো, এটা আয়না হচ্ছে, দেখো যে আয়নাতে আলো পড়ে বোর্ডে প্রতিফলিত হচ্ছে, দেখা যাচ্ছে। লাইট বন্ধ করতে ভালো করে দেখা যাবে। ওটো 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 বলছে খুঁড়ে। ও বাবা, হ্যাঁ খুব ভালো। আচ্ছা দেখো তাহলে আয়নাতে আলো পড়ে বোর্ডে প্রতিফলিত হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। আবার মোবাইল মোবাইল করে হোক। আচ্ছা প্রতিফলিত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এখন দেখো কি, যদি ফোনের স্ক্রিনেও তো আলো আছে, তাহলে ফোনের স্ক্রিনটাকে যদি আমি আয়নার উপরে রাখি, ভালো করে দেখো বোর্ডে কিছু দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে না। ফোনের স্ক্রিন থেকে আলো বেরোচ্ছে কি বেরোচ্ছে না? কিন্তু বোর্ডে কি দেখা যাচ্ছে? যাচ্ছে না। এমনকি যদি আমি এখান থেকে ধরি, তোমরা ওই এখানে আয়নার মতো হিসাব করে তোমরা দেখতে পাচ্ছ, তাই না? ওখানে আসলো। আচ্ছা যদি আয়না, দেখো ফোনের স্ক্রিন আয়নাতে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? মানে সবাই দেখতে পাবো না, যাচ্ছে। তার মানেটা কি, ফোন থেকে আলো বেরোচ্ছে, আয়নাতে লাগছে, সেখান থেকে তোমাদের চোখে যাচ্ছে, যদি সরাসরি ফোনের দিকে না তাকাও আর কি। বোঝা গেল? তাহলে এই ঘটনার নাম কি? প্রতিফলন। প্রতিফলন। আর আয়নার মধ্যে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রতিবিম্ব। এটার মানে হচ্ছে কি, ফোন থেকে যে আলো রশ্মিগুলো বেরোচ্ছে সেটা আয়নার ভেতরে কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এখন তুমি দেখছো যে আয়নার ভেতর থেকে আলোটা আসছে, তাই না? তাহলে আসল আলোগুচ্ছ কোনটা? ফোন। কিন্তু আয়নার মধ্যে তাকালে মনে হচ্ছে কি আয়নার ভেতরের কোনো একটা বিন্দু থেকে সেই আলো রশ্মিটা তৈরি হচ্ছে, তাই না? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাকে আমরা কি বলবো? এই ঘটনার নাম হচ্ছে প্রতিবিম্ব। এই বকো না, এই ঘটনার নাম প্রতিবিম্ব। এখানে আমার পা লক দেওয়া আছে, ওর উপরে পা দিয়ে চাপ মারলে খুলে যাবে। মেয়েরা খুব সুন্দর করে মেকআপ করে আমরা ফেস লক দেয়, পরে পরে উঠে গেলে আর মন করলে না। না না, তারপরে আছে খুব হাসি মুখে দাঁত বের করে স্পেশাল ভাবে ফেস লক দেয়, পরে আবার না হাসলে ফেস লক করলে না। ওরে সাবাস। এই দেখো, এই বোর্ডের দিকে দাও, বোর্ডের দিকে দাও। এটা হচ্ছে আমাদের দর্পণ। এই চুপ হয়েছে। এটা হচ্ছে দর্পণ। দর্পণ মানে আয়না। মনে করো এখানে একটা বস্তু আছে, হয়েছে, তাহলে হবে কি, এই বস্তু থেকে আলোক রশ্মি নির্গত হবে কি হবে না? হবে। তাহলে আলোক রশ্মি সর্বপ্রথমে এইখান থেকে সোজা চলে যাবে একটা, আর নিচে থেকে চলে যাবে একটা, হয়ে গেছে। তাহলে দিয়ে আয়নার ভেতরে কি গঠন করবে? একটা বিন্দুতে মিলিত হবে, হয়েছে। এখন মনে করো তুমি বস্তুটাকে দেখছো চোখের এই অংশতে, মানে এই অংশতে তুমি বস্তুটাকে দেখছো, তাহলে হবে কি, তোমার মনে হবে যে আলোক রশ্মি এই অংশ থেকে আসছে। তা তুমি কিন্তু বস্তুটাকে দেখলে না, তুমি কাকে দেখলে? তুমি আয়নার ভেতরে থাকা আলোক রশ্মিকে দেখলে। বুঝতে পারলাম? তাহলে বিষয়টা যে এইখান থেকে যেহেতু এই আয়নার মধ্যে গিয়ে আলোক রশ্মি মিলিত হচ্ছিল এবং সেটাকে উৎস হিসেবে তুমি দেখতে পেলে না, এই ঘটনাকে বলা হচ্ছে কি প্রতিবিম্ব। ঠিক আছে? যেমন তুমি যদি যে কোনো, আমাদের আশেপাশে তো এই একটা আয়না আছে আর আয়না পেছনে আছে, তাহলে আয়নাতে তুমি যা কিছু দেখছো তার মানে কি, যে উৎস থেকে আলোক রশ্মি উৎপন্ন হয়েছে সেই আলোক রশ্মি আয়নার ভেতরে কোনো একটা বিন্দুতে গিয়ে কি হয়েছে? মিলিত হয়েছে। তাই জন্য আমরা আয়নাকে কি দেখছি? অরজিতের মাথা। ও হ্যালো। হ্যাঁ আচ্ছা, এই তো টানাটানি না। আচ্ছা এই অরিজিৎ এটা কিন্তু ভালো কথা বলেছেন। অরিজিৎ বলল যে আমি তো ডান হাতে লিখছি, কিন্তু আয়নাতে দেখো বাঁ হাতে মনে হচ্ছে। দেখো এখন দেখো ডান হাত, এখন বাঁ হাত মনে হচ্ছে। না না এখন ডান হাত। কি মনে হচ্ছে?
এখন ডান কই, আমি তো ডান হাতে যাচ্ছি। না না তুই বলে দিলি আরে আরে না তুই উল্টে করে দাদা না দাদা তুই ওইখানে তো ভালো করে এই হাতে নাম লেখা খুব সহজ। এটা ডান হাতে লেখা আর বাঁ হাতে লেখা তো সবাই পারে, এই তো। বাঁ হাতে এইভাবে লিখতে হবে, দাঁড়াও। উল্টো হয়ে যাচ্ছে। এ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা আজকে একটা সুবিধা বাবা, বোর্ডে একটা নাম লিখে তোমার এই আয়না দেখে বুঝতে পারবে যে উল্টো লেখা আছে। আচ্ছা এই শোনো, এই যে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রতিবিম্ব মানে কি? কোনো একটা চকচকে তলের ভেতর থেকে আসবো 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 কোনো একটা চকচকে তলের ভেতরে যদি আমরা তাকাই, সেখানে যদি কারোর ছবি দেখতে পাই, সেটাকে আমরা বলছি প্রতিবিম্ব। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই ছবিটা তৈরি হলো কি করে? সেই বস্তু থেকে আলোর রশ্মি ওই দর্পণের মধ্যে কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে বলে আমরা সেই বিন্দুটাকে কি বুঝতে পারছি যে ওটাই মনে হচ্ছে আলোক আসল উৎস, তাই না? মরুভূমিতে মরিচিকা দেখা যায়, শুনেছো না? কেন দেখা যায়? গরমের মধ্যে আসলে কি বলতো, বালিগুলো খুব চকচক করে। এর লোকে দূর থেকে দেখে উড়ে বাপরে জলরা শীতে দৌড়াতে শুরু করে দেয়, দৌড়ে গিয়ে দেখে কিছুই নেই। আচ্ছা এবার চলে আসে যে আয়নায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। আসবো আসবো তোমার কথায়। আয়নায় গঠিত প্রতিবিম্বের প্রথম বৈশিষ্ট্য দেখো, আয়নায় গঠিত প্রতিবিম্ব হতে দেখো, যদি এখানে আয়না থাকে, যদি আয়নাটা ছোট বলে দেখানো যাচ্ছে না, তাহলে এই আয়নাতে আয়নার সামনে যখন কোনো বস্তুকে আমি ধরবো, তাহলে সে বস্তু হবে কি সমশীর্ষ। সমশীর্ষ মানে কি, এখানে যে হাইট থাকবে আয়নাতেও সেই একই উচ্চতা থাকবে, সামনে এসে বড় হবে। আচ্ছা 2 নাম্বার, আয়না থেকে বস্তুর যা দূরত্ব হয়, ভালো করে শুনবা, আয়না থেকে বস্তুর যা দূরত্ব হয় হয়েছে, আয়নার ভেতরেও কিন্তু তত দূরত্বে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়। যেমন মনে করো অরজিৎ মনে করো আমি এখানে অরজিৎকে দেখতে পাচ্ছি, শুভমকে দেখতে পাচ্ছি, বিশ্বজিৎকে দেখতে পাচ্ছি। তা বিষয়টা হচ্ছে কি, মনে করো এই যে ওই আয়না থেকে অরজিতের দূরত্ব মনে করো 2 মিটার, তাহলে আমি আয়নার মধ্যে কি দেখবো, আয়নার ভেতরে 2 মিটার দূরত্বে অরজিৎ আছে। তার মানেটা কি, প্রতিবিম্ব এবং বাস্তব বস্তুর মধ্যে দূরত্ব আসল দূরত্বের দ্বিগুণ হয়। মানে এরকম দেখো, মনে করো এটা হচ্ছে দর্পণ, এই দর্পণের সামনে একটা লাড্ডু রাখা আছে 10 সেন্টিমিটার দূরত্বে, ভালো করে বুঝবা, এই হাসি না হাসি না, ভালো মনে করো দর্পণের 10 সেন্টিমিটার দূরত্বে লাড্ডু রাখা আছে, তাহলে দর্পণের ভেতরে কিন্তু 10 সেন্টিমিটার দূরত্বে কিন্তু লাড্ডুর প্রতিবিম্ব তৈরি হবে। হ্যাঁ এই আছে, এইবার বোঝো ভালো করে, তাহলে আসল আর ছবি মানে প্রতিবিম্ব এর মধ্যে দূরত্ব কত? দেখো আসল লাড্ডু থেকে আয়নার দূরত্ব ছিল 10 সেমি, কিন্তু আসল লাড্ডু থেকে ছবির লাড্ডুর দূরত্ব কত? 10 10 20 সেমি। তাহলে আসল বস্তু থেকে না না স্কয়ার না, যোগ হয়ে যাবে, দ্বিগুণ। আসল বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হয়? দ্বিগুণ হয়। একইভাবে মনে করো লাড্ডু এখন 5 সেন্টিমিটার দূরত্বে আছে, লাড্ডু এখন 5 সেন্টিমিটার দূরত্বে আছে, তাহলে ভেতরেও কিন্তু 5 সেন্টিমিটার দূরত্বেই আমরা লাড্ডুটাকে দেখতে পাবো। তাহলে এখন বলো তো আসল থেকে ছবির দূরত্ব কত হলো? 10। এটার মানে কি, কোন বস্তু থেকে তার প্রতিবিম্ব হচ্ছে দ্বিগুণ হারে কাছে আসে বা দূরে সরে যায়। মানে কোনো একটা দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে যদি আমি পেন রাখি, দর্পণের ভেতরেও কিন্তু 10 সেন্টিমিটার দূরত্বে পেনের প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে আসল বস্তু, কোশ্চেন পড়ে, তাহলে আসল বস্তু থেকে এই প্রতিবিম্বের দূরত্ব কত? দ্বিগুণ। তাহলে যখন আমি কাছে নিয়ে যাব তখন কিন্তু দ্বিগুণ হারে এই বস্তুটা মনে হবে কাছে আছে, কারণ মানে প্রতিবিম্বও কাছে আসছে, আসল বস্তু কাছে আছে, এটা মনে হবে না। আবার যখন দূরে সরে যাবে তখন কি দেখবো, আসল বস্তু দূরে সরছে, একই গতিবেগে প্রতিবিম্বও কি দূরে সরছে। আবার ক্যাপচারের কথা চলুন। আচ্ছা 2 নাম্বার জিনিস,
2 নম্বর জিনিস হচ্ছে পার্শ্বীয় প্রতিবিম্ব, এই পার্শ্বীয় পরিবর্তন। পার্শ্বীয় মানে পাশাপাশি, পার্শ্বীয় মানে পাশাপাশি। দেখো আমার পা থেকে মাথা হচ্ছে উপর নিচ, ডান হাত আর বাঁ হাত কি হবে? পাশাপাশি। তাহলে যদি আমি এমন করি, তাহলে আয়না, সামনে থাকা আয়নায় কি দেখবো? যে আমি যে ডান হাত নাড়ি, আয়নাতে মনে হবে কি বাঁ হাত নাড়ছি। আর যদি বাঁ হাত নাড়ি, আয়নাতে কি মনে হবে? ডান হাত নাড়ছি। এই ঘটনাকে বলা হচ্ছে কি? দর্পণের পার্শ্বীয় পরিবর্তন। আচ্ছা, হয়ে গেছে। এর একটা বাস্তব এক্সাম্পল। দাদা তুমি ডান হাতে মুছছো, আয়না দেখে বাঁ হাতে মুছছো, এটা ছোট। আচ্ছা, বোর্ডের দিকে। হ্যাঁ হ্যাঁ, দাদা অ্যাম্বুলেন্স হবে, আয়নাতে এরকম দেখাচ্ছে, আয়নাতে একদম পুরো অ্যাম্বুলেন্স দেখাচ্ছে দাদা। ও হ্যাঁ, বিটাও। দাদা আয়নাতে অ্যাম্বুলেন্স দেখাচ্ছে। বোর্ডের দিকে দেখো, সোজাসুজি অ্যাম্বুলেন্স কি দেখা যাচ্ছে? দেখাচ্ছে এই কি দাদু? দেখা যাচ্ছে। তার মানে কি? এই শোনো, তার মানে হচ্ছে কি এই, আচ্ছা এই আছে, মনে করে এইটাকে যদি আমি একটা দাগের উপরে রাখি, কি ডান হাত দিয়ে তো লিখছি, বাঁ হাত দিয়ে মনে হচ্ছে। দেখো এই শোনো, তার মানেটা কি? দেখো এই প্রান্ত থেকে যে আলো রশ্মি উৎপন্ন হচ্ছে আর এই প্রান্ত থেকে যা আলো রশ্মি উৎপন্ন হচ্ছে, আয়না থেকে দেখার পর আমরা কি দেখছি? এই প্রান্তটা উৎপন্ন আলো রশ্মি আমরা উল্টো দিকে দেখছি। ফলে কি হচ্ছে? যেটা মানে উল্টো করে লিখেছি, ও সেটা আয়নাতে দেখার পর সোজা হয়ে যাচ্ছে। এই ঘটনাকে কি বলা হচ্ছে? পার্শ্বীয় পরিবর্তন। এই ঘটনা অ্যাম্বুলেন্স নামটা উল্টো করে লেখার এটা কারণ হচ্ছে, মনে করো পেছন থেকে, মনে করো সামনে একটা লরি চলছে, বড় সাইজের লরি, আর পেছনে একটা রুগী ভর্তি অ্যাম্বুলেন্স যাচ্ছে, মানে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স আসছে। আচ্ছা, এবার মনে করো যদি এখন লরি আলাদা এরকম স্টিয়ারিং এরকম ঘাড় বার করে দেখবে না যে পেছন দিয়ে অ্যাম্বুলেন্স, ও কি দেখবে? লুকিং গ্লাসে দেখবে। তাহলে এখন আয়নাতে কি যে কোনো সংখ্যার কি হয়? পার্শ্বীয় পরিবর্তন হয়। হয়ে গেল। তাহলে যদি আসলে অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স লেখা থাকে AMBULANCE, LAN লিখে নিন, এটা লেখা থাকে, এই হয়েছে। তাহলে যদি এই যে যদি গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটা সোজা লেখা থাকে, তাহলে লুকিং গ্লাসে ওই লোক দেখবে যে এরকম, ও বুঝতেই পারবে না কি লেখা আছে। এই জন্য অ্যাম্বুলেন্সের মাথার উপরে উল্টো লেখা থাকে, যাতে লুকিং গ্লাসে যখন কোনো গাড়ি দেখবে তখন সেটাকে সোজা দেখে এবং বুঝতে পারে যে ও অ্যাম্বুলেন্স আসছে, আমি গাড়িটা সাইড করে দিই, অ্যাম্বুলেন্সটা বেরিয়ে চলে যাবে। আসলে কি বলতো, এটা পরিষ্কার বলছে সাদা গাড়ি, তারপরে প্লাস চিহ্ন দেওয়া আছে, এর মানে কি অ্যাম্বুলেন্সই আসছে। যাই হোক, তোমাদের একটা বুদ্ধি দেবো। বুদ্ধিটা না 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 না, এই পড়া দাও পড়া দাও পড়া দাও। এই দাগাও দাগাও দাগাও, তাদের দাগাও, ছুরি সময় বলছে। এক, হ্যাঁ 2, 5, 6, 6-এর পরে হচ্ছে, হ্যাঁ 15, হ্যাঁ পার্শ্বীয় পরিবর্তনের ছবি আঁকতে বইয়ে আছে, আঁকতে হবে। 15 হচ্ছে, 15 এই কটাই। আচ্ছা, তোমরা বাড়ি গিয়ে একটা কাজ করতে পারো, বালতির তলায় না 10 টাকার কয়েন রাখবা, 1 টাকার কয়েন রাখবা, রাখার পরে বালতির মধ্যে আস্তে আস্তে জল ঢালবা, বালতি গা দিয়ে দেখবে যে যত জল ভরবে দেখবে যে টাকাটা মনে হবে যে বড় হচ্ছে এবং উপরে উঠে আসছে। ও হ্যাঁ, তোমার চিঠি, এই যাও বাড়ি যাও, ছুটি।
আচ্ছা এই ওটা ক্যামেরাতে একবার চাপ মারা বন্ধ করে দাও। ওই ক্যামেরাতে থাক, হয়ে গেছে।